যেন সেরকম প্রস্তুতিটা থাকে আপনার যখনই পরীক্ষার ডেট দেয়। আর এই পরীক্ষাগুলো আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি অমুক মাসে পরীক্ষা হবে, 6 মাস ফিক্সড সময় পাবো। এই যে সার্কুলার চলছে এটা এমন আসে 2 মাস পরে পরীক্ষা হতে পারে, কিন্তু বিগত এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে না, 3-4 মাস মিনিমাম পাওয়া যাবে, 5 মাস পর হয়তো পরীক্ষা হবে। কিন্তু সিচুয়েশন এরকম হতে পারে যেহেতু একটা জটলা বেঁধে গেছে, সেজন্য পরীক্ষা হয়েও যেতে পারে, তাই না? অনেকগুলা পরীক্ষা বাকি আছে। তো সেই জন্য যেদিন যে ক্লাসটা হবে, যে লেকচারটা হবে, ওই দিন ওইটুকু কমপ্লিট করার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু পরে একসাথে যদি মনে করেন যে না আমি একসাথে বাকিগুলো দেখে নিবো, তাহলে আর পারবেন না, শেষ করতে পারবেন না। এখন সহজ টপিকস এগুলো দেখে রাখেন। এইগুলো আমি যে টপিকস, যে সাবজেক্টটা নিলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স আর ডাটা কমিউনিকেশন, এই দুইটাই হচ্ছে আপনি প্রথম প্রায়োরিটি দিতে হবে। এগুলো পারতেই হবে, এগুলো সবাই লিখবে, সহজ সহজ টপিক। আর কিছু জটিল জিনিস আসবে সামনে, সেগুলা ধরেন সবার জন্যই কঠিন হবে, আপনার জন্য কঠিন হবে, ওগুলা প্র্যাকটিস করতে হবে, কিন্তু সহজ জিনিসগুলো তো ভুল করা যাবে না। তো এই জন্য সাথে সাথে করে ফেলবেন, রেখে দিবেন না। আর পড়ার নমুনা লক্ষণটা সেটা দেখাইতে হবে। আপনি যদি ধরেন ম্যাথ গুলাই সলভ করেন না, আপনি যদি পড়তে বসেন তাহলে তো অবশ্যই 1-2 লাইন লিখতে দিচ্ছে না, যেমন ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশন কি, মেথড, মোড, এগুলো নিয়ে তো 1-2টা লাইন লিখছেন, ওইটুকুই স্ক্যান করে ছবি তুলে বা পিডিএফ করে দিতেন যে না আপনি পড়াশোনার মধ্যে আছেন। আপনাকে একেবারে খুব সুন্দর করে মার্জিন করে তারপরে টু দা পয়েন্টে সব লিখে দিতে হবে, এরকম না। প্র্যাকটিস যে হচ্ছে বা করতেছেন সেটার একটা নমুনা যেন থাকে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে যারা ক্লাসে থাকবেন, এই যে আজকে 16 জন আছেন, আমি মোটামুটি এক পলক দেখে নিলাম, নামগুলা সবারই মনে থাকবে। তো নেক্সট আজকে যে অ্যাসাইনমেন্ট দিব বা যেটুকুই দেই, অ্যাসাইনমেন্ট বলতে থিওরিটিক্যালও যদি থাকে, আপনি যা পড়বেন সেটা এক কলম হলেও লিখবেন। যেমন আজকে পড়বো ডেটা ট্রান্সমিশন, ডাটা কমিউনিকেশনের যে মিডিয়া টপোলজি আর সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ওই যে এফডিএমএ, টিডিএমএ, ডাব্লিউডিএমএ, আপনারা হয়তো বা শুনেছেন। তো এগুলার এব্রিভিয়েশন, ফুল মিনিং এগুলো আসে, পার্থক্য আসে। তো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। দেখবো এখানে কিছু টার্ম আছে যেগুলো আপনি লিখার মতো লিখে লিখে পড়তে। তো নেক্সট টাইম থেকে আশা করব মোটামুটি সবাই একটু দেখাবেন যে না আমি এটুকু আজকে পড়েছি, এটুকু লিখ। ঠিক আছে? তো সহজ টপিকস বলে রেখে দিবেন এরকম না, সহজ না, এটা অনেক জটিল। আপনি ট্রান্সমিশনের যে ম্যাথ গুলা আছে না, তারপরে আপনার নাইকুইস্ট ফর্মুলা, এগুলা কিন্তু প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো আজকে আমরা ডেটা কমিউনিকেশন লেকচার 2 পড়বো। লেকচার 2 আপনাদের এখানে দেওয়া আছে, হয়তো বা উলট পালট হতে পারে। আমি যেটা বলছি সেটা সেটা হলো ডেটা কমিউনিকেশনের যে মিডিয়াম আছে, মিডিয়া মানে ট্রান্সমিশন মিডিয়া, টপোলজি, ক্লাসিফিকেশন অফ মিডিয়া, বিভিন্ন প্রকার মিডিয়ার মানে আবার ক্লাসিফিকেশন আছে, সেগুলোর ব্যাখ্যা সূত্র দেখবো। তারপরে সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, এই সুইচিং নিয়ে আলোচনা করব। তার ভিতরে আপনার সবগুলা টপিকস থেকেই কোনো না কোনো সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এর আগে আমি 5 মিনিট একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো, কারণ ক্লাসের শেষের দিকে জিজ্ঞেস করলে অনেকে চলে যান। 16 জন আছে, আমি দেখতেছি কিন্তু কে আছে। যদি প্রশ্ন করার পর চলে যান তাহলে কিন্তু আর তাকে অ্যাকসেপ্ট করবো না, এর পরবর্তীতে অ্যাডমিট করবো না আমার কোনো ক্লাস। তো ঠিক আছে, তাহলে একজন বলেন যে আমরা গত ক্লাসে পড়েছিলাম ডাটা কমিউনিকেশন কি, তারপর ডাটা কমিউনিকেশনের এলিমেন্ট, ডাটা কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স, মেথড, মোড, আর কিছু ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল ট্রান্সমিশনে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখছিলাম। তো প্রথমে একজন বলেন যে ডাটা কমিউনিকেশনের উপাদান, এলিমেন্ট কয়টা? আব্দুল হাই, ডাটা কমিউনিকেশন এলিমেন্ট কয়টা? শোনা যাচ্ছে আমাকে? চারটা। কি কি? একটা হচ্ছে অ্যাকুরেসি, জিটার, আর আ- টাইমলিনেস। আচ্ছা, আনমিউট করেছেন আরেকজন, ওই হয় কাউসার। নাই। হয়নি না? জি, বলেন তো কি আসসালাম। কি। হ্যাঁ জি, বলেন, আপনি বলেন। বেসিক কম্পোনেন্ট অফ ডাটা কমিউনিকেশন ইজ মেসেজ, সেন্ডার, নাম্বার থ্রি রিসিভার, ট্রান্সমিশন মিডিয়াম অ্যান্ড প্রোটোকল। প্রোটোকল। আব্দুল হাই পড়তে হবে, হ্যাঁ? তারপরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই একটু আনমিউট করেন।
যদি সাথে ডিভাইস থাকে তাহলে তো করেন করেন, আনমিউট করেন। বলেন। আপনি বলবেন হচ্ছে ডাটা ট্রান্সমিশনের মোড কত প্রকার বা কি কি, দুটোই বলেন। কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন, 3 প্রকার। 3 প্রকার কি কি? সিমপ্লেক্স, ডাটা কমিউনিকেশন মোট 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আচ্ছা, আরিফ বলেন। আরিফ ভাই আপনি বলবেন যে আনমিউট করেন আরিফ। জি ভাই। হ্যাঁ, আপনি বলেন এসএনআর কি, হোয়াট ইজ এসএনআর? ভাইয়া, এসএনআর হচ্ছে পাওয়ার অফ সিগন্যালকে যদি পাওয়ার অফ নয়েজ দিয়ে ভাগ করা হয় তাহলে এর রেশিওর আউটকামটাই হচ্ছে এসএনআর, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও এর ফুল ফর্ম। হ্যাঁ, এটা কি কি রেশিওটা, মানে এভারেজ রেশিও বলতে হবে না? এভারেজ রেশিও জি যদি না ভাইয়া, থেকে সরি। ধরেন একাধিক রেশিও যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে আপনি কি করবেন? এই জন্য এভারেজ কথাটা উচ্চারণ করতে হবে। ধরেন তিনটা রেশিও দেওয়া আছে, সেক্ষেত্রে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে যেটা ওকে। পাবেন সেটাই হচ্ছে এভারেজ। এভারেজ কথাটা উল্লেখ করবেন, জি হ্যাঁ, যখন ভাই। লিখবেন। তারপরে বলেন বিজয় বসাক। বিজয় বসাক, আনমিউট। হ্যাঁ, আপনি জি বলবেন। ভাইয়া। জি ভাইয়া। আপনি বলেন ডাটা ট্রান্সমিশনের মেথড কত প্রকার ও কি কি, বলেন। তো সময় নিলে তো হবে না, আমাদের মেথড। ক্লাস করতে হবে। হ্যাঁ, জি। মেথড বলেন বলেন, চটপট বলে ফেলেন। মেথড ভাইয়া 4 প্রকার। কি চার কি? প্রকার। কি কি? ভাইয়া ডেলিভারি, অ্যাকুরেসি, জিটার, টাইমলিনেস। এটা। আচ্ছা, তন তনয় আপনি বলেন তো, ঠিক আছে ওনার আনসার। না ভাইয়া, ডাটা ট্রান্সমিশনের মেথড হচ্ছে দুইটা: প্যারালাল আর সিরিয়াল। আর সিরিয়ালকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে: কি কি? অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস আর আইসোক্রোনাস। সিনক্রোনাস ফাস্ট না সিনক্রোনাস ফাস্ট, কোনটা? ডাটা ট্রান্সফার কোনটা? হ্যাঁ, হ্যাঁ। কোনটা ফাস্টলি কাজ করে? আপনার সিঙ্ক্রোনাসটা প্রথম ভালো কাজ করে, কারণ এটা হচ্ছে একটা ইয়া নিয়ে কাজ করে, একটা ফুল প্যাকেট প্যাকেট নিয়ে কাজ করে। আর সিঙ্ক্রোনাস বিট নিয়ে কাজ করে। আচ্ছা, জয়, জাহিদ হারিয়ার জয়। ইয়েস স্যার। হ্যাঁ জি, আপনি বলেন। আপনি বলবেন হচ্ছে প্রোটোকল কি, বলেন। জি স্যার। প্রোটোকল কি? প্রোটোকল, PROTOCOL, প্রোটোকল। স্যার প্রোটো স্যার প্রোটোকল তো স্যার এটা হচ্ছে মানে এক ধরনের নিয়ম মানে যেটা ডাটা ফলো করে কমিউনিকেশনের স্যার। একটা উপাদান, তাই না, এলিমেন্ট। এটা কি হ্যাঁ, করে? একটা এটা রুলস হচ্ছে মেনটেন স্যার করে ডাটা ট্রান্সফার। হ্যাঁ। রুল মেনটেন করে স্যার ডাটা ট্রান্সফার করে। আচ্ছা, আপনি এবং স্যার বলবেন প্রোটোকল। হ্যাঁ বুঝতে পারছি। এসএনআর ডিবি, এটা সূত্রটা কি বলেন তো? এসএনআর ডিবি মানে ডিবি মানে ডেসিবেল। এসএনআর ডিবি এটা সমান কি লিখতে পারি আমি? এসএনআর ডিবি, হ্যাঁ, এটা তো স্যার মানে সিগন্যাল রিলেটিভ নয়েজ রেশিও। স্যার এইটা স্যার বলতে পারি না এনিবডি, যে এসএনআর কোনো ডিবি একজন এর বলেন তো, ব্যাপারটা। যে কোনো একজন বলেন। 10 লগ এসএনআর। একজন বলেন, একজন। কনফ্লিক্ট। 10 log 10 SNR. হ্যাঁ, লগ 10 বেস এসএনআর, তাই না? Yes, sir. গোলাম মোস্তফা, আনমিউট করেন ভাই প্লিজ। হ্যাঁ, গোলাম মোস্তফা আপনি বলবেন থ্রোপুট কি? থ্রোপুট, থ্রোপুট। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কি বলেন? ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে এইচএফ মাইনাস এল এফ। হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সিটা মাইনাস করবো। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। জি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1/t, যেটা হচ্ছে পিরিয়ড বা টাইম। তাহলে পড়াশোনা 50% হয়তো বা একটু দেখেছেন, বাকিরা মনে হয় কাজই করেন নাই।
তাই না? জি ভাই, এটা একটু দেখতে হবে, আমি একটু অসুস্থ ছিলাম তো এই জন্য ফুললি দেখতে হ্যাঁ। পারিনি। আর বাকি সবার অন্যদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ফাঁকি দিয়েছেন, হ্যাঁ, পড়াশোনা করতে অ্যাসাইনমেন্ট দেননি, এটা একটা বড় শাস্তি। আবার প্রশ্ন করতেছি, পারতেছেন না। আর লাস্ট কোশ্চেন, এটা আপুদের ভিতরে একজন বলে, কে বলবেন? কে কে আছে? দুইজন আছে মনে হয়। রিপা, আপু আপনি বলেন তো, আনমিউট করেন। ভাইয়া লাস্ট ক্লাসে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আমি ক্লাস কমপ্লিট করতে পেরেছিলাম না, পরে আর আমার রেকর্ডিংটা রেকর্ড দেখা হয় নাই। কেন দেখেন নাই? সময় তো ছিল ভাইয়া একটু একদিন। বাসায় ছিলাম না, এর জন্য দেখা হয়নি। আপলোড করেছি, লেট হয়েছে, ঠিক আছে, গতকালকেই পাওয়ার কথা। জি ভাইয়া, আমি বাসায় ছিলাম না তো এর জন্য একটু দেখা হয় নাই। দেখবেন এরপরে, হ্যাঁ। জি ভাই, ইনশাল্লাহ। সময়টা সময়টা শেষ না করলে এরপরে পারবেন না কিন্তু। আচ্ছা, আরেকজন আছে, সুরাইয়া তাবাসসুম। আপু আপনি একটু জি বলেন স্যার। কাইন্ডলি। হ্যাঁ, আপনি বলবেন হচ্ছে ল্যাটেন্সি কি, বা ল্যাটেন্সি বের করার একটা ফর্মুলা আছে, সেটা কি? কাইন্ড ল্যাটেন্সি, সরি স্যার মনে পড়ছে না। এনিবডি, যে কোনো একজন বলেন তো দেখি, ল্যাটেন্সি বের করার একটা ফর্মুলা ছিল, লাস্ট টপিক দেখছিলাম সেটা। মনে আছে কারো? প্রপাগেশন টাইম, তারপরে কি ছিল? জি ভাইয়া, বলেন। ট্রান্সমিশন টাইম প্লাস কিউইং টাইম প্লাস প্রসেসিং ডিলে, সবগুলার যোগফলই মানে কি? ল্যাটেন্সি, তাই না? ল্যাটেন্সি বাস। জি। ঠিক আছে, তাহলে মোটামুটি হলো এটুকুই আজকে। নেক্সট টাইম থেকে একটু পড়াশোনা করে ক্লাসে আসবো। আমরা আজকে লেকচারে চলে যাই। আজকের টপিকস গুলাও যদিও মনে হবে আপনার কাছে সহজ, কিন্তু সবগুলা টপিকস থেকেই কোনো কোনো কোশ্চেন আসে। আর যেটা প্রিভিয়াস লেকচার ছিল, এখানে কি কি আসবে, কোথায় আসবে, সবই কিন্তু বলেছি এক ফলো করে, আপনারা একটু দেখবেন ভালো হবে। তারপরে নেক্সট ক্লাসের পরেই এমসিকিউ এক্সাম হবে, তারপরে একটা রিটেন এক্সাম। তো সেগুলোতে ভালো করার ট্রাই করবেন। তো দেখেন, ট্রান্সমিশন মিডিয়া, এটা একটা টপিক আজকে। এটার ভিতরে প্রথম এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে দেখেন। বিগত সালে আসছে, এখানে মোটামুটি 10-12টা কোশ্চেন দেওয়া আছে। যেমন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া ইউজ ফর ডেটা কমিউনিকেশন? ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি কি টাইপের ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার হয়? এক্সপ্লেইন দেয়ার অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তার মানে এটা 10 মার্কস দিয়েছিল। আপনাকে একটু লিখতে হবে, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে চার্ট আকারে দিয়ে তারপরে সুবিধা অসুবিধা গুলা লিখতে পারে। কিন্তু 2024 সালের কম্বাইন্ড ব্যাংক এসওআইটি তে আসছে, তার মানে এই পরীক্ষা কিন্তু সামনে আছে আপনাদের অপেক্ষা দুইটা। তার মানে এরকম ব্যাংকেও আসে, বুঝতে হবে। ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল এন্ড কোএক্সিয়াল কেবলের সুবিধাগুলো বর্ণনা করুন। যারা এনটিআরসি পরীক্ষা দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং ব্যাংকের ক্ষেত্রে এখান থেকে আসে ফাইবার অপটিক কেবলের সুবিধা, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, বা এটার এক্সপ্লেইন করতে বলে। তো আমরা দেখবো এরপরে। তারপর এরপরে দেখেন, ফাইবার অপটিক কেবলের গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন। এটাও এনটিআরসি তে আসছিল। এরপরে দেখেন ব্যাংকের একটা কোশ্চেন, ডিফারেন্স বিটুইন। আমি ব্যাংকে কেন একটু বেশি বলি, ব্যাংকে একটু জটিল কোশ্চেন হয়। এবং যেহেতু ব্যাংকের বড় বড় সার্কুলার গুলো ব্যাংকেরই হয়, আইটির, এখানে অনেক পোস্ট থাকে, এখানে কম্পিটিশনও বেশি এবং চাকরি পাওয়াটাও এখানে একটু সহজ। সুতরাং এই জন্য কথায় কথায় দেখবেন ব্যাংকের প্রশ্নটা একটু জটিল হয়, হ্যাঁ। আর বাংলাদেশ ব্যাংক বলতে, এখানে বাংলাদেশ ব্যাংকেও বলতেছি, ব্যাংক বলতে কম্বাইন্ড ব্যাংক প্লাস বাংলাদেশ ব্যাংক। তারপরে ধরেন বুয়েট প্যাটার্ন হয়, তারপরে হচ্ছে আদার্স অন্যান্য question। দেখেন, গাইডেড এন্ড আনগাইডেড মিডিয়া, ডিফারেন্স বিটুইন এসটিপি ইউটিপি, হোয়াই ইউজিং বেনিফিট ইউটিপি ইনস্টেড অফ কি এসটিপি। অর্থাৎ এখানে মিডিয়ার দুই প্রকারের যে মিডিয়া আছে সেটার পার্থক্য করতে বলছে। তারপরে এসটিপি ইউটিপির পার্থক্য এবং কোনটা এটার থেকে সুবিধাজনক ব্যবহার করতে, এটাও দেখেন কম্বাইন্ড 2023 সালে আসছিল। এটাও 10 মার্কস দিয়ে আসছিল এই কোশ্চেনটা। ডিফারেন্স বিটুইন টিসিপি এন্ড ইউডিপি, ডিস্টিংগুইশ বিটুইন ক্যাট 5 এন্ড ক্যাট 6, এটাও দেখেন 2023 সালে কম্বাইন্ড ব্যাংকে আসছিল। আজকের টপিক্স এর এটা একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য attenuation of transmission media distinguished between twisted pair cable, coaxial cable and fiber optic cable?
অর্থাৎ তিনটার ভিতরে কি তুলনামূলক আলোচনা করতে হবে। এটা রূপালী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছিল, কম্বাইন্ড ব্যাংক না, এটা শুধু ওই রূপালী ব্যাংকের একটা পরীক্ষা। এরকম দেখেন, এই যে এখানে স্ট্রেট থ্রো ক্রস কেবল উইথ এক্সাম্পল, মানে এক্সপ্লেইন করতে বলছে ডিফারেন্স, প্রিন্সিপাল অফ দি ট্রান্সমিশন থ্রু ফাইবার অপটিক কেবল, তারপরে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অপটিক্যাল ফাইবার কেবল। দেখেন, তার মানে মিডিয়া থেকে অনেক ধরনের কোশ্চেন নিয়ে আসে। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ট্রান্সমিশন মিডিয়া একটা টপিক, যখনই যে টপিকস করবো সেটার কোশ্চেন গুলো আমি একটা গ্ল্যান্স দেখাবো। আমরা মূলত দেখেন এখানে আপনাদেরকে যেটা দিব সেটাই ওপেন করেছি আজকে ক্লাসে। মানে আলাদা একটা আসছে, ওটা আরেকটু গোছানো দরকার ছিল, জন্য করিনি, তো এটাই সরাসরি দেখাচ্ছি, সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, এইভাবে কি মানে কোনো সমস্যা হয়? স্লাইড পিডিএফ, স্লাইড শর্ট থাকে, এই জন্য অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। মৌখিকভাবে বললে যেহেতু আমরা বোর্ডে ক্লাস নিতে পারি না, এই ধরনের জিনিসগুলো এভাবে ড্র করে হয়তো বোঝানো যায় না, এই জন্য আমি সরাসরি পিডিএফ ওপেন করে ক্লাস নিই। এতে কোনো সমস্যা হয় না তো কারো, নাকি প্রবলেম না আছে কি? না। না হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, এতে সুবিধা হবে কি, যখন আপনি ভিডিও রেকর্ডটা দেখবেন সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আপনি আমার কথার সাথে এখানে একটু মিলিয়ে নিতে পারবেন, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে। তো দেখেন, মূলত ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে, এটা কি আমরা গত ক্লাসে বলেছিলাম, যখন সেন্ডার থেকে রিসিভারে আপনি কোনো ডেটা আদান প্রদান করবেন, তখন একটা মাধ্যমে করতে হবে। যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, এটা একটা মাধ্যম, তাই না? আবার আপনি যখন আপনার অফিসের, ধরেন আপনার একটা কোম্পানি বা ইউনিভার্সিটির দুইটা পিসির ভিতরে কমিউনিকেশন করতে চান, তখন একটা মাধ্যম দিয়ে কমিউনিকেশন করতে হবে। হয় ওয়্যারলেস মাধ্যম হবে, না হলে ওয়ার্ড মাধ্যম হবে, তাই তো? এই দুইটা মাধ্যমই তো হয়। আবার আপনি মোবাইল ফোনে কমিউনিকেশন করতেছেন, একজন আরেকজনের সাথে কথা বলছেন, এটাও একটা মাধ্যম, তাই না? একটা মাধ্যমের মাধ্যমেই হচ্ছে, তাই তো? একটা মিডিয়া ছাড়া কিন্তু কোনো কমিউনিকেশন হয় না, আর সেই মিডিয়াটার ক্লাসিফিকেশনটা আমরা করব। আর এই দুইটাই আছে ফিজিক্যাল লেয়ারে, এই মানে মিডিয়াটা কাজ করে থাকে। আমরা যে ওএসআই রেফারেন্স মডেলের 7টা লেয়ার করবো, তার ভিতর ফিজিক্যাল লেয়ারের একটা কম্পোনেন্ট এটা আর কি, হ্যাঁ? এখন এই মিডিয়া মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে, দুই ভাবে বলা যায়, ওই যে যেমন আমরা এখানে প্রশ্নে দেখে আসলাম গাইডেড আর একটা আনগাইডেড। গাইডেড বলতে বোঝায় যেটা ওয়্যার্ড মিডিয়া, আর আনগাইডেড বলতে বোঝায় যেটা ওয়্যারলেস মিডিয়া। হুম। তো ওয়্যার্ড মানে কি তারযুক্ত, আর একটা কি তারবিহীন। বাংলায় যদি আমরা বলি, একটা হচ্ছে তারযুক্ত আর তারবিহীন। প্রথমে আসেন গাইডেড মিডিয়া, মানে কি গাইডেড মিডিয়া, বা এটাকে বলতে পারি কি আমরা ওয়্যার্ড মিডিয়া। তারপর আবার বলতে পারি কি কেবল কানেক্টেড বা তারযুক্ত মিডিয়া, তাই না? তারযুক্ত যে কোনো ভাবে ডাকতে পারেন আপনি। এখন এই গাইডেড মিডিয়া হচ্ছে আবার তিন প্রকার। কি কি? একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আরেকটা কি কোএক্সিয়াল কেবল। তারপর হচ্ছে ফাইবার অপটিক কেবল, তাই তো? তাই না? টুইস্টেড পেয়ার কেবল কি, এটা আমরা সবাই চিনি। আমরা যে ইন্টারনেট কানেকশনের জন্য বা যে কোনো লোকাল কমিউনিকেশনের জন্য, এক পিস থেকে আরেক পিসে ডাটা ট্রান্সফারের জন্য আমরা যদি ল্যানে কানেক্ট করি, যে কেবল দিয়ে কানেক্ট করি, সেটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল আমরা সবাই চিনি, এটা পেঁচানো থাকে, টুইস্ট অবস্থায় থাকে, তাই না? এরকম দুইটা কেবল একসাথে এভাবে পেঁচানো অবস্থায় থাকে। এরকম কয় জোড়া থাকে? 4 জোড়া। মানে টোটাল কয়টা কেবল থাকে? 8টা, তাই না? এরকম অবস্থায় থাকে আর কি। তো এগুলোর আবার কালার আছে, বিভিন্ন কালার, গ্রিন হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, তারপর কি গ্রে হোয়াইট গ্রে, এরকম, তাই না? তো এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এখন টুইস্টেড পেয়ার কেবলের আবার ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এসটিপি, আর একটা কি ইউটিপি। এসটিপি কি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ড কথা শুনেই বোঝা যাচ্ছে শিল্ড মানে কোনো কিছু দিয়ে মোড়ানো থাকবে, তাই না? আপনারা যদি কেবলটা খুলে কেউ দেখেন কখনো, এই প্লাস্টিকের যে কভারটা থাকে, এই কভারের ভিতরে মূলত কেবলটা থাকে। এই কভারের ভিতরে যেটা শিল্ডেড, সেটার উপরে আরেকটা এরকম আপনারা দেখবেন এক ধরনের পেপার দ্বারা আবার কি থাকে, ওই 8টা কেবলকে মোড়ানো থাকে। হুম। ওগুলো শিল্ডেড করা থাকে এরকম। আর যেটা আনশিল্ডেড, সেটা আপনার সরাসরি প্লাস্টিকের ভিতরেই কি থাকে, প্লাস্টিক কভারের ভিতরেই ওই কেবলগুলো থাকে। তো এটা আপনার অ্যাটেনিউয়েশন, অর্থাৎ আপনার নয়েজ তা- বা কমিউনিকেশনের যে অ্যাকুরেসি, সেটা শিল্ডেটে বেশি হয়।
আর আনশিল্ডেডে সেটা একটু কম থাকে। আর শিল্ডেডটা একটু ব্যয়বহুল, আর আনশিল্ডেডটা কি একটু দাম কম। তো আমরা সচরাচর আনশিল্ডেড এবং শিল্ডেড দুইটাই ব্যবহার করি। এটা আসলে আপনার বাজেটের উপর নির্ভর করবে কি ধরনের, ততটা আর কি জটিলতা নেই আমরা যে ধরনের কমিউনিকেশন ব্যবহার করে থাকি আর কি। তো তাহলে আমরা কি বললাম যে গাইডেড মিডিয়া হচ্ছে দুই প্রকার, চার প্রকার, কি কি তিন প্রকার, কি কি? টুইস্টেড, কোএক্সিয়াল, ফাইবার। টুইস্টেড আবার কত প্রকার? দুই প্রকার, এসটিপি, দুই প্রকার। ইউটিপি। এসটিপি, ইউটিপি। এখন পরীক্ষায় আপনি প্রশ্ন দেখে আসছেন কিন্তু এসটিপি ইউটিপির মধ্যে পার্থক্য আসে। তাহলে এখানে কি অনেকগুলা পার্থক্য আপনি এখন যদি বুঝে থাকেন এটার মানে কি, তাহলে নিজেই তৈরি করতে পারবেন। তারপরে আমরা একটু দেখি, একটু ফিগারের ড্র কিভাবে করা আছে একটু দেখি। গাইডেড মিডিয়া দেখেন, টোটাল মিডিয়াটা এখানে দেওয়া আছে। যেমন আমরা এখন গাইডেড মিডিয়া নিয়ে কথা বলছি, কেবল মাধ্যম যেটা টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, আমরা ব্যাখ্যার আগে আবার আনগাইডেড যেটা আছে সেটা একটু ক্লাসিফিকেশনটা দেখে নেই। তারবিহীন বা ফ্রিকোয়েন্সি মাধ্যম যেটা বলা হয় আনগাইডেড, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন যেটা আর কি, হ্যাঁ, তারবিহীন যে কমিউনিকেশন সেটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডের একটা এক্সাম্পল বলেন তো একজন, যে কেউ। এটার এক্স রে। তারপর কয়েকটা আপনার বাসা বাড়িতে আছে এরকম একটা এক্সাম্পল বলেন। টিভির রিমোট। রিমোট, হ্যাঁ, এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের ভিতরে কাজ করে। মাইক্রোওয়েভ এক্সাম্পল, ওয়াইফাই লাইন। মাইক্রোওয়েভ, ওয়াইফাই লাইন। মাইক্রোওয়েভের একটা এক্সাম্পল বলেন। রাইট, তো ওভেন হবে। ওভেন। মানে মোট কথা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন যেটা হয় সেটা কি মাইক্রোওয়েভ না ইনফ্রারেড না রেডিও ওয়েভ, বলেন তো? এটা ভাই মাইক্রোওয়েভে হয়। মাইক্রোওয়েভ। জি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, ওটা আমি দেখি ক্লাস শেষে বলবো, হ্যাঁ, প্রায় প্রিপারেশন বিষয়। কালকে গতকালকে সেমিনারটা নেওয়ার কথা ছিল কিন্তু আমার ব্যস্ততার জন্য হয়নি। একটা কি করবে, প্রায় ডেট আছে তো অনেক, আরো এখনো 15 দিন আছে, সমস্যা, হ্যাঁ। তারপরে বেতার তরঙ্গ আছে, এটা তো আমরা জানি রেডিও ওয়েভ যেটা। এখন আসেন টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার জানলাম, আমাকে বলেন কোএক্সিয়াল কেবলটা কোথায় ব্যবহার করি আমরা, বলেন তো? বাস্তব এক্সাম্পল দেন একটা। ফিশ আবার অ্যান্টেনা। হ্যাঁ, ওটা কেবলটার মাথা খুলে দেখবেন কেমন কিভাবে থাকে, তাহলে এটা বুঝতে পারবেন। আর ফাইবার অপটিক কেবল, এটা কাচের ইন্টারনেট। ইন্টারনেটে ইউজ করি ভাই এখন। এটা কি কাছাকাছি দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করি না দূরবর্তী কানেকশনের ক্ষেত্রে? দূরবর্তী পরবর্তী। যেমন কাছাকাছি। যেমন এক্সাম্পল, কাছাকাছি না দূরবর্তী। এক্সাম্পল দেন একটা, দূরবর্তী কমিউনিকেশনের স্যার একটা এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে মেইনলি সাবমেরিন কেবল, যে স্যার রাইট, এক দেশ থেকে আরেক দেশে কানেকশন হ্যাঁ করে। হ্যাঁ, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল দিয়ে কানেক্টেড সাবমেরিন কেবল। এটা হচ্ছে একটা বাস্তব এবং ভ্যালিড এক্সাম্পল। এছাড়াও আমরা ফাইবার অপটিক কেবল এখন বাসা বাড়িতেও কানেকশন নেওয়ার ক্ষেত্রে এখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়, কারণ যেন ব্যান্ডউইথটা প্রপারলি পাওয়া যায়। হুম। তবে এটা অফিস আদালতে আপনি ওইভাবে ব্যবহার করতে পারবেন না। আর ফাইবার অপটিক কেবলের আবার দুই ধরনের ক্যাটাগরি আছে, এটা জানেন কি? আচ্ছা, আমরা দেখবো পর্যায়ক্রমে। প্যাসকট নামে এক ধরনের কেবল আছে, হ্যাঁ, দেখবেন আপনার ডাটা সেন্টারে কি কাজ করেছেন, কি রিয়েল কাজ করেছেন কেউ ডাটা সেন্টারে? জি ভাইয়া। হ্যাঁ, ওই বলেন তো তাহলে, প্যাসকটের মনে হয় আপনি দেখেছেন বা ইউজও করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। বলেন সেটা কি, একটু কেবলটা কোথায় কিভাবে ব্যবহার করা হয়? প্যাচ কোড তো ভাইয়া মূলত হচ্ছে ওই যে র্যাকের মধ্যে যতগুলা সার্ভার থাকে ওইগুলাতে হচ্ছে একটা কমন পয়েন্ট করে আর কি। না, ওই অর্থাৎ ফাইবার অপটিক কেবল দিয়েই তো আমরা ওগুলা করবো, তা না হলে তো আমার আচ্ছা শেয়ার টপ করে দিচ্ছি। ও। দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এরকম এগুলো কিন্তু, এই যে এটা এটা কিন্তু প্যাচ কট, হ্যাঁ, এটা প্যাচ কট বলে বা ব্লু ফাইবার অপটিক কেবলও বলা হয়, মানে সংক্ষেপে বলা হয় আর কি। বা ইয়ের জন্য প্যাচ কট, এগুলার কানেক্টর এই যে এখানে আছে দেখেন। এটা আপনি এখন বাসায় যখন ইন্টারনেট কানেকশন দিবে, দেখবেন বলবে যে অপটিক্যাল ফাইবারের কানেকশন দিচ্ছে, দেওয়ার পরে ওরা একটা মিডিয়া কনভার্টার ব্যবহার করেন, তাই না? সেই অনু জি জি। বলে বা জি এক ভাই, একবার, অনু হ্যাঁ থেকে, হ্যাঁ হ্যাঁ, অনু অনু। থেকে রাউটারে ভাই যেতে। এখন টেকনোলজি। অনু থেকে ওই ওদের যে অপটিক্যাল ফাইবারের লাইনটা, ওই অপটিক্যাল ফাইবারের ওদের একটা ডিভাইস বসানো থাকে, ওইখান থেকে আপনার অনু পর্যন্ত যে লাইনটা আসে সেটা হচ্ছে কি এই প্যাচ কর্ড বা এই কেবল দিয়ে দেয়। তারপরে আপনি ওই
ওইখান থেকে আবার কি করবেন, ওই অণু থেকে আবার কনভার্টার বলা হয় এটাকে আর কি, হ্যাঁ, ওই অণু থেকে বা এক্সচেঞ্জার যেটাই বলেন ওইটা থেকে আবার আপনার রাউটারে কানেকশন হবে। তো এখন সচরাচর এগুলো ব্যবহার দেখা যায়, ডাটা সেন্টার ছাড়াও বিভিন্ন জায়গায় দেখা যায়। এই কেবলগুলা নরম মনে হলে এটা কিন্তু কাচের তৈরি, হ্যাঁ, এগুলো যদি সব এবার চাপ দিয়ে একসাথে করে ফেলেন তাহলে ভেঙে যাবে। এইভাবেই ভাঁজ করে রাখতে হয় এটাকে একসাথে, মানে কোন আকৃতি করতে পারবেন না। আচ্ছা যাই হোক, এরকম এই ফাইবার অপটিক কেবল আরেকটা আছে দেখবেন যে কালো থাকে, ওটার ভিতরে আবার কি থাকে, যেটা লাইন এখন ব্যবহার করা হয়, যেটা বললাম ইন্টারনেট ফিক্স কানেকশন বা আদার্স অন্যান্য কানেকশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো এই মোটামুটি সবগুলা ক্যাটাগরি আমরা পরিচিত হলাম। তো টুইস্টেড পেয়ার কেবল কি, সেটার কতটুকু কি হবে সেটা আমরা একটু দেখি। এটা টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে দেখতে এরকম, দুইটা কেবল এইভাবে মোড়ানো অবস্থায় থাকে। এগুলো সহজ জিনিস, আপনারা দেখলেই পারবেন, জটিল কিছু না, পড়লেই পারবেন আর কি, ওরকম বোঝার কিছু নেই। যেটা হলো শিল্ডেড আর এটা হচ্ছে আনশিল্ডেড। এটা প্লাস্টিকের কভার ভিতরে সরাসরি থাকে, আনশিল্ডেড। আর শিল্ডেডটা কি, শিল্ড অবস্থায় থাকে এখানে আরেকটা কি দিয়ে আর কি। এখন একটা সুবিধা অসুবিধা এখানে আমরা দেখবো, যেমন এটার ভিতরে আবার আমরা কেবল যখন মার্কেট থেকে কিনি বলি না যে ক্যাট 5, তারপরে ক্যাট 6, এগুলো হচ্ছে মডেল, হ্যাঁ, এগুলো ক্যাটাগরি 6, ক্যাটাগরি 5 এরকম। আমরা কেনার সময় বলবো যে ক্যাট 5 বা ক্যাট 6, আপনাকে জিজ্ঞেস করবে যদি আপনি টুইস্ট পেয়ার কেবল কিনতে চান যে কি ধরনের কেবল দিব, আপনাকে জিজ্ঞেস করবে ক্যাট 5, ক্যাট 6 না কোনটা দিব। এগুলার ক্যাটাগরি অনুযায়ী এগুলার স্পিড আপনার অনেকটা সাপোর্ট, মানে কত এমবিপিএস পর্যন্ত সাপোর্ট করতে পারে সেটার একটা রেশিও এখানে দেওয়া আছে। যেমন ক্যাটাগরি 5 যেটা, মানে সংক্ষেপে আমরা ক্যাট 5 বলি, সেটা আপ টু কত করতে পারে, 200 এমবিপিএস পর্যন্ত করতে পারে। এটা শুধু মনে রাখবেন। আর আহ, এই টুইস্টেড পেয়ার কেবলের আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা দেখবো পর্যায়ক্রমে। এখানে আসেন, এই টুইস্টেড পেয়ার কেবল আবার দুই প্রকার বলছি, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ইউটিপি, তাই না? এসটিপির ব্যান্ডউইথ অবশ্যই বেশি হবে, আমি বললাম কি কারণ এটা হচ্ছে শিল্ড অবস্থায় থাকে, ওটার নয়েজ ব্যাটিনিউশন বা আদার্স যেগুলো আছে সেগুলো থেকে কি থাকে, সুরক্ষা থাকে। সেই জন্য এটার কি ব্যান্ডউইথ বেশি। আর ট্রান্সমিশন স্পিড কত মিটারের ভিতরে থাকে এটা, ডিস্টেন্স 100 মিটার। আর এই স্পিড পাবেন কতটুকু ডিস্টেন্সের ভিতরে সেটা এখানে বোঝানো হয়, হ্যাঁ। আর ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে 10 এমবিপিএস পর্যন্ত হয় ব্যান্ডউইথ। এটার হচ্ছে রিপিটার ছাড়া, আপনার রিপিটার ছাড়া কি ধরেন এইখান থেকে এখানে একটা ডিভাইস বসানো আছে, আর এখানে হচ্ছে আপনার স্টার্ট পয়েন্ট মানে সেন্ডার বা যেটাই বলেন, বা এখানে রাউটার বসানো আছে। এখন এই পর্যন্ত আসতে ধরেন এখানে কোনো রিপিটার বলতে আপনি যদি রিপিটার এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, এই রিপিটারের মাধ্যমে কি হয়, এই সিগন্যালটাকে আবার পুনরায় কি সম ব্যান্ডউইথে কনভার্ট করতে পারে। অর্থাৎ ধরেন এখান থেকে এখানে আপনি যখন আপনার বাসার রাউটারটা দেখবেন যে এক ফ্লোর থেকে এক রুম থেকে আরেক রুমে দেখবেন যে এরকম ভাবে সিগন্যালটা কোনোটা কোনোটা লো দেখাচ্ছে, এরকম যে দাগগুলা থাকে আমাদের সিগন্যালের, দেখবেন যে একটু যতই দূরে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? ফুল সিগন্যাল পাওয়ার জন্য একটা নির্দিষ্ট দূরবর্তী জায়গায় যদি আপনার, এটা একটা নির্দিষ্ট লিমিট আছে, যেমন 155 মিটারের পর যদি আপনি যান সেই ক্ষেত্রে রিপিটার ইউজ করলে আবার মানে ততটুকু ডিস্টেন্স অর্থাৎ আরো 155 মিটারের ভিতরে আপনি কি পাবেন, সেম সিগন্যালটা পাবেন। আর রিপিটার ছাড়া, এই জন্য বলছি এটা। আর রিপিটার কি সেটা আমরা নেটওয়ার্কিং ডিভাইস আরো বিস্তারিত করবো। রিপিটার এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আছে। তো এটা দামে মোটামুটি কি একটু সস্তাই হবে, তাই না? আনশিল্ডেড টুইস্টেড না কি কি হবে, টুইস্ট কার থেকে সস্তা হবে না, অপটিক্যাল ফাইবারের থেকে সস্তা হবে, কিন্তু ইউটিপির থেকে কি দাম বেশি হবে, তাই না? কারণ এটা শিল্ড অবস্থায় থাকে, এটার কস্টিংটা বেড়ে যাবে। তো মোটামুটি এখান থেকে যেটা মনে রাখবেন এমসিকিউর জন্য, যে ক্যাটাগরি 5 কত এমবিপিএস পর্যন্ত হতে পারে, তারপরে মনে রাখবেন যে ইউটিপির ব্যান্ডউইথ লিমিট কত, তারপরে এসটিপির লিমিট কত, তারপরে রিপিটার ছাড়া বা ট্রান্সমিশন ডিস্টেন্স কত মিটার পর্যন্ত, এগুলো দেখবেন। আর পরীক্ষায় যদি আসে এক দুই লাইন লিখে জাস্ট দুই একটা এক্সাম, দুই একটা বৈশিষ্ট্য লিখে দিবেন তাহলেই হবে। এরপরে আসেন সুবিধা অসুবিধা দেখবেন, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা, শিল্ডেড হচ্ছে কি, এই যেটা বললাম এতক্ষণ আর কি, শিল্ড দুইটাই তো বলছি, এগুলো দেখবেন জাস্ট, তেমন জটিল কিছু না। সুবিধা অসুবিধা গুলো দেখবেন। কিন্তু মূলত দেখতে হবে কোনটার ডিস্টেন্স কতটুকু, কোনটা হাই স্পিড, কোনটা লো স্পিড, কোনটার কস্টিং বেশি, কোনটার কম, ইত্যাদি। এই তিনটা পার্থক্য হয়ে গেল। এই আর একটা সংজ্ঞা দিয়ে দিয়ে দিবেন, ইউটিপির মিনিং কি, এসটিপির মিনিং কি, এটা দিবেন, তাহলে আর একটা পার্থক্য হয়ে যাবে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এখন আসলে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল এটা আমরা সবাই চিনি, এটা বাসা বাড়িতে ব্যবহার করা হয় ডিশের লাইনের ক্ষেত্রে। এটা খুলে দেখবেন এরকম ভাবে, এইভাবে প্রত্যেকটা
ধাপে ধাপে এরকম করা আছে, মাঝখানে যে থেকে কোর বলা হয়, হ্যাঁ, কন্ডাক্টর বা এটা দেখবেন তামার তারের মতো দেখতে। মূলত এটাকেই ওই প্রোটেক্ট দেওয়ার জন্য অত কিছু উপরে ব্যবহার করা হয় আর কি। কোয়েক্সিয়াল কেবল এটা আমরা ব্যবহার করে থাকি। এটা আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে থিক নেট আর থিন। থিক নেট আর একটা কি থিন নেট, তাই না? থিক নেট আর একটা থিন নেট বা থিন নেট বা থিক নেট। তো এটা মূলত তার পুরুত্বের উপরে নির্ভর করে এটাকে বলা হয় থিন নেট থিক নেট, কথা থেকেই বোঝা যায়, কিন্তু থিকনেস বলে না বা ফিটনেস এরকম আর কি। এখন এটার পুরুত্ব কোনটার কতটুকু সেটার উপর নির্ভর করে এটার নামকরণ করা হয়েছে। যেমন থিন নেটের পুরুত্ব হচ্ছে কত 0.25, আর থিক নেট কত 0.5। আর ব্যান্ডউইথ দুইটারই সমান, বাট ট্রান্সমিশন ডিস্টেন্স দুইটার ভিন্ন আছে। থিকনেট কত 185 মিটার, আর থিকনেট কি বেশি, তাই না? 500 মিটার পর্যন্ত যেতে পারে। রিপিটার ছাড়া সেম সিগন্যালটা পাওয়ার জন্য আপনি 500 মিটারের মধ্যে রিপিটার ছাড়া এই কেবলটা ব্যবহার করতে পারেন। তো এটাই মূলত ব্যবহার করা হয় আমাদের যে বাসা বাড়িতে লাইন দেয়, থিকনেটটাই ব্যবহার করা হয়। এখন আসেন ফাইবার অপটিক কেবল, না? এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। এটা হচ্ছে কাচের তন্তু দিয়ে তৈরি, তাই না? মানে তাহলে কোএক্সিয়াল একজন একটু এট এ গ্ল্যান্স বলেন তো, আমরা এতক্ষণ কি আলোচনা করলাম মোটামুটি বলেন, তারপর আমি বলছি। মিডিয়া কত প্রকার, কি কি একটু ব্যাখ্যা করে বলেন, একজন যে কোনো একজন বলেন, বলেন বলেন। কথা বলতে হবে তো, নাহলে তো মাঝখানে জি শুনবেন আর ভাইয়া, ভুলে যাবেন। হ্যাঁ বলেন। মিডিয়া ট্রান্সমিশন দুই প্রকার। ট্রান্সমিশন মিডিয়া দুটো আছে, একটা গাইডেড আর সেকেন্ড ওয়ান হচ্ছে আনগাইডেড। হুম। গাইডেড এর মধ্যে তিনটা প্রকার আছে, টু স্টেপ, কোয়াক্সিয়াল এবং ফাইবার। আর টু স্টেপের মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে, এসটিপি ইউডিপি। কোয়াক্সিয়াল এর হ্যাঁ। মধ্যে দুইটা প্রকারভেদ, থিকনেট থিননেট। আর লাস্ট ওয়ান ফাইবার আর কি আমরা করছি। আর আনগাইডের মধ্যে তিনটা ক্যাটাগরি, যেটা রেডিও, একটা মাইক্রো, ইনফ্রারেড। হুম। এটুকু ছিল। আচ্ছা, আমি যেটা দেখানোর জন্যই করলাম, একটু যে এটা দেখানো দরকার, এটা অনেক সময় নেটওয়ার্কিং রিলেটেড পোস্ট গুলোতে পরীক্ষা দিতে গেলে এই কালার কম্বিনেশনটা বলে, এটা আপনি একটু দেখে নিবেন যে কিভাবে ক্রস কানেকশন, আবার স্ট্রেট থ্রো, আর একটা কি ক্রস, তাই না? ক্রস ওভার। ক্রস ওভার আর একটা স্ট্রেট থ্রো কানেকশন, দুইটা কানেকশন হয়ে থাকে। তো কোনটার ক্ষেত্রে কিভাবে কম্বিনেশন হয় এটা একটু দেখে নিবেন। এই যে যেমন এখানে আছে দুইটা মডেল, এটার ক্ষেত্রে যেমন গ্রিন হোয়াইট গ্রিন, তারপরে কি অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ ব্লু, হোয়াইট ব্লু, আর হচ্ছে কি অরেঞ্জ ব্রাউন, হোয়াইট ব্রাউন ব্রাউন। একটু মনে রাখতে হবে, এক দুইবার একটু যদি আপনি প্র্যাকটিস করেন বা দেখেন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু দেখবেন নেটওয়ার্কিং রিলেটেড পোস্টে যখন পরীক্ষা দিতে যাবেন বা আপনার ভাইভাতে এটা জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ? আবার অনেক সময় কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল হয়, সেখানে শুধু বলবে কি আপনাকে যে দুইটা কেবল, একটা কেবল দিয়ে দুইটা কানেক্টর দিয়ে বলবে একটা পিসির সাথে একটা সুইচের কানেকশন দিয়ে দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে যেন আপনাদের সুবিধা হয় এটা দেখবেন। এগুলা নেটে সার্চ দিলে বিভিন্ন ইতে আছে, আমাদের বইও দেখবেন আছে, দেওয়া আছে কানেকশন এটা। এই কালার গুলা মনে রাখতে হবে। আর এই যে যে কানেক্টর যেটা বলি, সেই কানেক্টরের নাম কি বলেন তো? এই কানেক্টরটার নাম কি? RJ45 কানেক্টর, তাই না? RJ45 রেজিস্টার্ড জ্যাক কানেক্টর। এটা ক্যাট 6, ওই ক্যাট 5 এরকম নাম আছে, নামকরণ করা আছে আর কি। আপনি যখন বাজারে কিনতে যাবেন তখন জিজ্ঞেস করবে আপনি কি ধরনের কানেক্টর দিবেন। তো এটার ভিতরেই আমরা এই কেবল গুলাকে কম্বিনেশন করে এখানে ভিতরে পুশ করে পাঞ্চ করতে হয়। পাঞ্চের ভিতরে এই দেখেন প্রত্যেকটা তামার আছে এখানে, খেয়াল করছেন? এগুলা পাঞ্চ করার পর ওই তারের সাথে চাপ লেগে ওই কানেকশনটা এস্টাবলিশড হয় আর কি। হুম। আর ওই যে টুলস দিয়ে করা হয় সেটাকে বলে ক্রিম্পিং টুলস। ওই টুলস দিয়ে আমরা এটা পাঞ্চ করে এটা কাজ করে থাকি। তো এগুলো যারা অনেকে বিভিন্ন জবে আছেন, হয়তো বা যারা ডাটা সেন্টারে সাপোর্টে কাজ করেন, আর কিছু ফ্যাক্টরি মেড কেবল পাওয়া যায়, সেগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি হয় এইভাবে।
আর সেম ডিভাইসের ভিতরে কি কানেকশন হয় বলেন তো, স্ট্রেট না ক্রস? সেম ডিভাইস ক্রস ওভার। ক্রস ওভার। আর ভিন্ন 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 ডিভাইসে কি স্ট্রেট। আপনি মনে রাখবেন এইভাবে, সেম মানে তাহলে উল্টা, সেম মানে সেম কানেকশন হবে না, তার মানে কি ক্রস। আর ভিন্ন ডিভাইস মানে কি স্ট্রেট থ্রো কানেকশন হবে। ধরেন আপনি পিসির সাথে সুইচের কানেকশন দিবেন, সেক্ষেত্রে কি স্ট্রেট থ্রো দিবেন না ক্রস ওভার দিবেন? এখানে কিন্তু কিছু সেম জিনিসের আবার ক্যাটাগরি আছে, কোনগুলা সেম ক্যাটাগরির ভিতরে পড়ে আবার কোনগুলা মানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হুম। ভিতরে পড়ে, সেটাও আপনার জানতে হবে। তো এগুলো একটু জাস্ট দেখবেন, প্র্যাকটিক্যাল বা ভাইবার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে। আর নেটওয়ার্কিং রিলেটেড যে পোস্ট গুলো আছে, ডাটা অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, বা আপনার অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স অনেক সময় জিজ্ঞেস করে। তারপরে আপনার আছে ওই সরাসরি অফিসার আইটি, সিনিয়র অফিসার আইটি এর ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল মোটামুটি টু স্টেট পেয়ার কেবল। তারপর কুএক্সিএল এর আরো তো ডিটেলস জানতে হবে না, ওটা এই পর্যন্তই জানলে হবে, এটার কোনো ব্যবহারিক কোথাও কিছু নেই। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেটা আমি বললাম যে ইএমআই, এটা কোনটার ক্ষেত্রে আপনার বলেন তো যে হয় না? এসটিপির ক্ষেত্রে হয় না, না ইউটিপির ক্ষেত্রে হয় না? অবশ্যই এসটিপি, কারণ এসটিপি কি শিল্ডের। তাহলে ইএমআই এর ফুল মিনিং কি বলেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তারপরে আসেন, এখন আমরা দেখবো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার এটা এক ধরনের কেবল যা সরু কাচের তন্তু দিয়ে তৈরি, তাই তো? এটা আলোর গতির সাহায্যে কি হয়, আলোর গতির মতো করে কি ডাটা ট্রান্সফার করে। আর এটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাই না? ধরেন আপনি এখানে একটা গ্লাস বা আয়নার ভিতরে এই দিক থেকে যে লাইট এখানে ফেলেন, তাহলে কোন দিকে যাবে? এদিকে কি ফেরত আসবে, না এইভাবে যাবে, এই বরাবর? এটাকে বলা হয় কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাই না? তো এইভাবে যখন আপনি এখান থেকে ডাটাটা এইভাবে আলোর গতির মতো করে ট্রান্সফার হয়, এটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। অর্থাৎ আরো কিছু অনেক কিছু আছে, আপনারা এগুলা আহ, দেখবেন। আর অপটিক্যাল ফাইবারের যেমন সুবিধা, এটা ডাটা ট্রান্সমিশন রেট কত হবে, এটা যদি আপনার 10 Mbps হয়, আপনি এটাতে 1 Gbps পাবেন। গিগাবাইট কি গিগাবিট পার সেকেন্ড, এভাবে যদি বলা হয় জিবিপিএস। স্মল লেটারে থাকলে বিট হয় না বাইট হয় বলেন তো? বিপিএস, বিপিএস মানে কি? বিট পার বিট, সেকেন্ড। বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। আর এইভাবে যদি কোথাও দেখেন তাহলে কি বলবেন? ক্যাপিটাল বি এটা যদি হচ্ছে থাকে, বাইট পার সেকেন্ড। হ্যাঁ ওটা থাকবে না, যদি ওটা বাইট যদি কোথাও থাকে। জিবি যখন বলা হয়, যেমন আমি যদি আপনার লিখে দেখে এইভাবে 1 জিবি, তাহলে কি বুঝবেন? 1 গিগাবাইট। আর যদি এরকম লেখা থাকে 1 Gbps, তার মানে কি বলতে হবে? ওয়ান 1 গিগাবিট। বিট। গিগাবিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এই ট্রান্সফার হয়ে থাকে কি অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে। আর এটার ডিস্টেন্স আপনি কত, যে প্রায় আপনার 10 কিলোমিটার পর্যন্ত কি করতে পারে সে, একই সিগনালে ডাটা ট্রান্সফার করতে পারে, অর্থাৎ কোনো লস হবে না আর কি। তার মানে দূরত্বটাও বেশি, 10 কিলোমিটার অনেক দূরত্ব, তাই না? আর এই কেবল গুলা আপনার ওই যে যেটা দেখাইলাম আমি এইখানে, ওই ডাটা সেন্টারে যেটা ব্যবহার করে, খুবই কিন্তু পাতলা, হ্যাঁ, ওয়েট খুবই কম। আর এই জন্যই র্যাকের ভিতরে এগুলা ব্যবহার করা হয়, কারণ আপনি যদি ওটা ছাড়া এগুলো ম্যানেজ করাই কঠিন হয়ে যাবে। কারণ ওই ডাটা সেন্টারে হিউজ পরিমাণ কেবল থাকে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের, একই র্যাকের ভিতরে রাউটার, সুইচ, তারপরে ফায়ারওয়াল, অনেক কিছুই থাকে। এগুলো আমরা নেটওয়ার্কিং যখন করবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। তো এই জন্য এটার আকারে খুব ছোট, হালকা, বা আমরা কিন্তু দুই ক্যাটাগরি বলছি। একটা হচ্ছে দেখালাম যেটা এই যে এখানে, এটা একটা ক্যাটাগরি, এই যে এখানে যেটা ছিল আমাদের। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আপনার আরেকটু মোটা হয়, শক্ত, হ্যাঁ, ওটা আপনারা হয়তো বা দেখছেন, এটা আরো ইয়ের ভিতরে পেঁচানো থাকে। তো এটা একটা হালকা চিকন হয়, মানে নমনীয় আর কি, যেটা বলতে পারেন। আর এটা বজ্রপাত বলেন বা আদার্স অন্যান্য সময়ের ক্ষেত্রে কি, এটা যে কোনো ধরনের মানে আপনার প্রাকৃতিক দুর্যোগ বলেন বা এটা কি করতে পারে, যে তার ভিতরেও এটা কি করতে পারে, সঠিকভাবে এটা ট্রান্সফার করতে পারে। এই জন্যই আমরা সাবমেরিন কেবলে এটা ব্যবহার করে থাকি। সাবমেরিন কেবল মানে কি, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, এক দেশ থেকে আরেক দেশের সমুদ্রের
তলদেশ দিয়ে যেভাবে লাইন টানা হয় সেটা হচ্ছে কি সাবমেরিন কেবল বলে আর কি। সেটার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আর কিছু অসুবিধা আছে বলেন তো, অপটিক্যাল ফাইবারের কিছু অসুবিধা, আমরা তো এতক্ষণ সুবিধাই বললাম, কিছু অসুবিধা বলেন একজন দেখি। এটা দেখেন, আপনি যতটা টুইস্টেড পেয়ার কেবল আপনি নিজেই কেটে সুন্দর করে একটা ক্রিম্পিং টুলস দিয়ে লাগাই ফেলতে পারবেন ওয়ান টাইম। কিন্তু অপটিক্যাল ফাইবারের যখন একটা সাথে একটা কানেক্ট করবেন বা কানেক্টর লাগাবেন, সেটা কিন্তু একটা জটিল প্রসেস। অর্থাৎ সেখানে এক ধরনের মেশিন লাগে, তারপর সিগন্যাল পাস করে দেখতে হয় যে সিগন্যালটা যাচ্ছে কিনা, লাইট ফেলতে হয়, লাইট এক পাশ থেকে আরেক পাশে পৌঁছাচ্ছে কিনা, হিট দিয়ে ওইটা আলাদা করতে হয়। অর্থাৎ এটার ইনস্টলেশন প্রসেসটা অনেক জটিল। আর এটা হচ্ছে আপনার কস্ট অবশ্যই বেশি হবে। মেইন দুইটাই, একটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস জটিল, আর কস্ট কি হাই, কস্ট হাই অন্যান্য কেবলের তুলনায়। তো মোটামুটি এইটুকু জানলে, আর পাশাপাশি যখন অপটিক্যাল ফাইবার কি এটার বৈশিষ্ট্য লিখতে আসবে, এগুলো লিখবেন, লিখার পরে সুন্দর করে একটা এইভাবে ড্র করে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেভাবে সিগন্যালটা হয় এভাবে দেখাই দিবেন। তাহলে মোটামুটি অপটিক্যাল ফাইবার নিয়ে মোটামুটি যা আসবে, এটা কি আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার থেকে লিখতে পারবেন অনেক কিছু। তো এখন আসেন সাবমেরিন কেবল, যেটা অলরেডি বলছি আমরা, এটা সাবমেরিন কেবল কি অপটিক্যাল ফাইবার দিয়ে এই সাবমেরিন কেবলে আমরা ব্যবহার করতে হয়। আর সাবমেরিন কেবলটা আসলে কি, সাবমেরিন কেবল হলো এক ধরনের কেবল ব্যবস্থাপনা যেটা কি সমুদ্রের নিচে বা তলদেশ দিয়ে কি করে থাকে, এক দেশ থেকে আরেক দেশে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এরপরে আসেন আনগাইডেড, অর্থাৎ যেটা ওয়্যারলেস কমিউনিকেশন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো রেডিও ওয়েভ কি, এটা হচ্ছে এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা কি হতে পারে অমনি ডিরেকশনাল। অমনি ডিরেকশনাল মানে কি, সর্বতোমুখী, অর্থাৎ যে কোনো মুখে কি হতে পারে, এটা মুভমেন্ট করতে পারে সিগন্যাল। আর মাইক্রোওয়েভ কিন্তু কি অমনি ডিরেকশনাল না, কারণ হচ্ছে সেটা একটা নির্দিষ্ট বরাবর, যখন স্যাটেলাইট থেকে কমিউনিকেশন এরকম একটা স্ট্রেট বরাবর আসে আর কি। আপনারা দেখবেন যে স্যাটেলাইট গুলা এরকম ফিগার দেখায় না যে এইভাবে দেখাচ্ছে যে এটা কোন এরিয়াটুকু এইভাবেই করবে, কভার করবে, এরকম ভাবে দেখায় এই ডট ডট দিয়ে। তার মানে মাইক্রোওয়েভ কি অমনি ডিরেকশনাল না, এটা সর্বতোমুখী, মানে বিভিন্ন মুখে এটা কি করতে পারে, আপনি মুভমেন্ট করাতে পারবেন। আর এই উপরে যেটা আমরা পড়লাম, এই প্রত্যেকটা কেবলের কিন্তু কানেক্টর আছে, এগুলোর নামগুলো জাস্ট জানবেন। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কোনটার ক্ষেত্রে কি ধরনের কানেক্টর ব্যবহার করা হয় একটু দেখলে। তো এটা হচ্ছে অমনি ডিরেকশনাল, এটা একটা বৈশিষ্ট্য। মাল্টিকাস্ট কমিউনিকেশন সাচেস রেডিও এন্ড টেলিভিশন পেজিং সিস্টেম। আর রেডিও টেলিভিশন, রেডিও বুঝেই বোঝা যাচ্ছে এটা কোথায়, এই জন্য প্রথমেই বললাম যে রেডিও মানে কি, আমরা যে রেডিও বা টেলিভিশনের যে ব্রডকাস্টিংটা হয় সেটা রেডিও ওয়েভের মাধ্যমে হয়। আমরা রেডিও যখন একটা মোবাইল থেকে অন করব, সেটা যে কোনো ডিরেকশনে আপনি থাকেন না কেন আপনি পাবেন না। তো এটার কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো দেখবেন, এটা অত ইম্পর্টেন্ট না। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভটা একটু একটু ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভ হচ্ছে কি, এটা এক ধরনের কমিউনিকেশন মাধ্যম। এটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। অর্থাৎ স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে মূলত আমরা কি মাইক্রোওয়েভটা ব্যবহার করে থাকি। এখন আমাকে বলেন যে মাইক্রোওয়েভ এর ডিস্টেন্স বেশি না রেডিও ওয়েভের ডিস্টেন্স বেশি, বা এই তিনটা মাধ্যমের ভিতরে কোনটার মানে কমিউনিকেশন ডিস্টেন্স বেশি হবে, বলেন একজন বলেন। ভাই মাইক্রোওয়েভের বেশি হবে। মাইক্রোওয়েভ। আচ্ছা, আরেকজন বলবেন যে আমরা যে ক্যাট ফাইভ বলছিলাম, ক্যাট ফাইভ এর স্পিড আপ টু কত বলছিলাম, বলেন মনে আছে কিনা? 100, 200। 100 Mbps। 100 Mbps। তাহলে এখন আমাকে বলেন ক্যাট সিক্স, এর থেকে কোশ্চেন করলেন না, আমি ছেড়ে আসছি। ক্যাট সিক্স তো আমরা ব্যবহার করি, ক্যাট সিক্স এরটাই বেশি ব্যবহার হয়। ক্যাট সিক্স এর কত হবে তাহলে, আপ টু কত পর্যন্ত? 1 Gbps। 10 Gbps। এই পর্যন্ত হয়, এই দুইটা মনে রাখলে হবে, বাকিগুলো লাগবে না। এখন আসেন, আমরা পড়তেছি কি যে মাইক্রোওয়েভ, তাই না? তো এটা এক ধরনের কমিউনিকেশন যার মাধ্যমে আমরা কি স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ আমরা ব্যবহার করে থাকি। আর স্যাটেলাইট কমিউনিকেশনের কিছু সুবিধা কি, যে যেমন ধরেন স্যাটেলাইট এক্সাম্পল একটা দেন তো দেখি কেউ, যে আমরা কি ব্যবহার করতেছি স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করে বা মাইক্রোওয়েভ ব্যবহার করে। হুম? টিভি চ্যানেল। টিভি চ্যানেল গুলো ভাইয়া। কারণ দেখেন আপনি বাংলাদেশে বসে দেখেন, আপনি বিশ্বের যে চ্যানেলগুলো, এটা হচ্ছে
ওই চ্যানেল গুলা আপনার অ্যাক্সেস নিতে হয় আর কি। যে অ্যাক্সেস গুলা যে ডিশ লাইনে আপনি যদি বলেন যে আমাকে এতগুলো চ্যানেল দেন, ওরা কিন্তু ওইভাবে আপনার সাথেই করে যে 200 চ্যানেল 100 চ্যানেল বা এরকম। এই যে যে ওয়ার্ল্ডের কত গুলা চ্যানেল আমরা আমরা ঘরে বসে ইউজ করতেছি, এটা তো এইভাবে আসছে না, তাই না? আপনি শুধুমাত্র একটা টিভি কানেকশন, একটা ডিশ লাইন নিয়েছেন, আর ডিশের লাইন যেখান থেকে আসছে তারা একটা কি নিয়েছে, একটা টাওয়ার বা কোথাও থেকে সিগন্যালটা নিয়ে তারা কি করতেছে, আপনাকে ব্রডকাস্ট করতেছে। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যবহার, যে টিভি স্যাটেলাইটের মাধ্যমে আমরা টিভি ব্যবহার করে থাকি। তো আর এটার ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কত, এত মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ ফ্রিকোয়েন্সি হতে পারে। গিগা হার্টজ, 300 মেগা হার্টজ থেকে 300। একটু মিউট করে রাখেন, কথা বলছেন কেমন। আর স্যাটেলাইট কমিউনিকেশনে কিছু সুবিধা আছে, যেমন সহজ কি মাল্টিপ্লেক্সিং পদ্ধতি, যেটা বলে আপনার, যেটা বললাম আমরা, যে টিভি চ্যানেল গুলা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তারপরে আপনার স্যাটেলাইট কমিউনিকেশন আজকে সুবিধা বলেন তো একজন দেখি, এটার সাহায্যে কি করতে পারে, যোগাযোগ ব্যবস্থাটা কি গোপনীয়তার সহিত করতে পারবেন আর কি, স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করে। তারপরে সিগন্যালটাকে সহজে আপনি কি করতে পারবেন, অর্থাৎ ভুল ত্রুটি বা আপনার মানে বিশ্বস্ততা যেটা বলে সেটা থাকবে, যে এটার মাধ্যমে কোনো রকম না হওয়ার সম্ভাবনা আছে, কারণ যে সিকিউরিটি হিসেবে দেওয়া থাকে। কেবল কানেকশনের জন্য একটা সময় কি থাকতে পারে, কিছু রিস্ক থাকে না, যেমন কেবল কাটা পড়তে পারে, ওইটারও হতে পারে, কিন্তু তার তুলনামূলকভাবে এটার কি রিস্ক ফ্যাক্টরটা একটু কম আর কি। সুবিধা অসুবিধা আছে। আর ইনফ্রারেড মানে হচ্ছে, এটা তো আমরা বললাম যে টিভির রিমোট বা মানে অল্প দূরত্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আবার তারপরে আমরা ওই যে ওয়্যারলেস কিবোর্ড মাউস ব্যবহার করি, সেটার ক্ষেত্রে ইনফ্রারেড ইউজ করা হয়। তারপরে এটা রেডিওয়েভ এবং মাইক্রোওয়েভের পার্থক্য দেখবেন, কপার মিডিয়া ফাইবার মিডিয়ার পার্থক্য দেখবেন, স্যাটেলাইট কমিউনিকেশন অপটিক্যাল কমিউনিকেশনের পার্থক্য দেখবেন, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলোর তুলনামূলক কিছু বৈশিষ্ট্য, এগুলো এমসিকিউ তে কিছুটা কাজে লাগতে পারে। তারপরে এক লোক দেখে রাখবেন, যেমন স্ট্যান্ডার্ড আই ট্রিপলি মানে কি বলেন, অ্যাব্রিভিয়েশন এক সময় আসে, আই ট্রিপলি মিনিং কি, আই ট্রিপলি মিনিং কি বলেন? ভাইয়া ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা হলো স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমরা যে যে কিবোর্ড মাউস বা যেটাই বলেন না কেন, এটার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে, তাই না? আপনি ইউএসবি পোর্ট বলতে ইউএসবি যে কানেক্টর থাকবে সেটার পোর্ট কি আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন? বা এই যে যে আমি বললাম যে ইথারনেট পোর্ট, ওই যে RJ45 কানেক্টরটা আমাদের পিসি বা ডেস্কটপ ল্যাপটপের যে পোর্টে কানেক্ট করতে হয়, সেই পোর্টের মডেলটা একই রকম থাকে, তাই না? তারপরে আপনার এই যখন আপনার PS2 এক ধরনের পোর্ট ছিল আগে ডেস্কটপে, এটা আপনারা কি দেখেছেন? আপনাদের পুরোনো ডেস্কটপ থাকলে আপনারা দেখবেন এটাতে, যে PS2 মানে পার্সোনাল সিস্টেম পোর্ট বলা হয়, এই যে এরকম দুটাই থাকে, একটা গ্রিন আর একটা আহ, এই রেড এর মতো আর কি। তো PS2 পোর্ট বলা হয়। তো এগুলা প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড আছে, আর ওই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে IEEE, মানে একটা ইনস্টিটিউট, যার মাধ্যমে আমরা সেটাই করে থাকি। যেমন এক 1000 গ্রাম সমান কি 1 কেজি, তাই না? এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড। এখন আপনি কি 100 গ্রাম সমান 1 কেজি বানাইতে পারবেন? না, এটা একটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, একটা অর্গানাইজেশন আছে, তারা একটা ফিক্স করে দিয়েছে। তো এই স্ট্যান্ডার্ড গুলো অনুযায়ী এই ব্লুটুথ কোন স্ট্যান্ডার্ড কাজ করে সেটা বলছে, ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড, ওয়াইম্যাক্স কোন স্ট্যান্ডার্ড, 80215। অনেক সময় MCQ তে এটা আসে যে নিচের কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, আপনাকে তখন জানতে হবে। সেজন্য এগুলো একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? এগুলো বোঝার কিছু নেই, স্ট্যান্ডার্ড মডেল এটা মুখস্থ, এখানে বোঝার কিছু নেই। ফ্রিকোয়েন্সি কত গিগাহার্টজ এটাও মুখস্থ করতে হবে, স্পিড কত এমবিপিএস পর্যন্ত হয় সেটাও মুখস্থ, মিটার রেঞ্জ কতটুকু আর কি, মিটারে কিলোমিটার এটা, হ্যাঁ? তারপরে নেটওয়ার্ক কোনটায় কোনটা ব্যবহার করা হয় সেটাই বলছে আর কি, ল্যান্ডম্যান ওয়ান ইত্যাদি। তো এইটুকুর ভিতর থেকে দেখেন কি ধরনের এমসিকিউ আছে, হুইচ ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের অসুবিধা নিচ্ছে কোনটা সেটা আপনাকে কিন্তু জানতে হবে। এটা কম্বাইনমেন্ট 2020 সালে আসছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ হায়ার ব্যান্ডউইথ, এটা তো বোঝা যাচ্ছে কোনটা হবে, অপটিক্যাল ফাইবার, তাই না? A path for carrying signals between source and destination is known as, সোর্স থেকে ডেস্টিনেশনে সিগন্যাল ক্যারি করে নিয়ে যায় কে, চ্যানেল বা মিডিয়া। তো এরকম আর অনেকগুলো এমসিকিউ আছে, এখানে দেখবেন এগুলো বিভিন্ন সময় আসছে, বাংলায় যেগুলো আসছে এগুলো BCS এ, আর উপরে এগুলো ব্যাংক বা অন্যান্য জায়গায় আসছে। এখান থেকে কি ধরনের কোশ্চেন, এটা আমরা আগেই দেখে আসছি। আর দেখুন এখন আসেন টপোলজি। তো টপোলজি থেকে অনেক ধরনের কোশ্চেন আসছে, আমরা সেটা দেখবো।
দেখেন টপোলজি থেকে বিগত সালে কি কি কোশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য টপোলজি ইন ডাটা কমিউনিকেশন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বাস রিং ট্রি অ্যান্ড স্টার টপোলজি। অর্থাৎ এটা ব্যাংকে দেখেন আসছে, তার মানে বুঝতে হবে টপিক্সটা, মানে ছোট করে দেখার নেই। এটা আপনি যদি এই টপোলজি থেকে মানে ভালোভাবে পড়েন, এখান থেকে যে কোনো জায়গায় বুয়েট প্যাটার্ন বলেন, ব্যাংক বলেন, পিএসসি বলেন, সব জায়গায় একটা কোশ্চেন পাবেন। তারপরে নেটওয়ার্ক টপোলজি কি, একই জিনিস। তারপর বলছে নেটওয়ার্ক এন্ড ডিভাইসের বাস টপোলজি সিগন্যাল গুলোর সংখ্যা কত। এটা এনটিআরসি আসছিল, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক টপোলজি, এটা টপোলজি থেকে। নেম অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ টপোলজি, এটা টপোলজি। ডিফাইন নেটওয়ার্ক টপোলজি, সবই টপোলজি। অর্থাৎ টপোলজি কি সেটা যদি ভালোভাবে জানেন, তাহলে মোটামুটি ক্যাটাগরিটা জানেন, তাহলে আপনি পারবেন এখান থেকে। টপোলজি দুই ধরনের, একটা ফিজিক্যাল আর একটা লজিক্যাল। আমরা লজিক্যাল নিয়ে এখানে কাজ করবো না, ফিজিক্যাল টপোলজি গুলাই দেখবো। লজিক্যালি হচ্ছে এটা আমরা ভার্চুয়ালি, অর্থাৎ আপনি দেখবেন একটা টপোলজি একরকম, কিন্তু ওটার ভিতরে ডিজাইন বা আরেক রকম। ফিজিক্যাল টপোলজি গুলো আলোচনা করি। বিভিন্ন প্রকার টপোলজি হতে পারে, যেমন বাস টপোলজি, তারপরে কি রিং টপোলজি, তারপরে স্টার টপোলজি, তারপরে ট্রি টপোলজি, তারপরে ম্যাশ টপোলজি। এর ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে স্টার টপোলজি আর হচ্ছে ম্যাশ টপোলজি। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটোর অনেক সময় সরাসরি এটা দুটোর বর্ণনা লিখতে আসে। এখন আছেন বাস টপোলজি। বাস টপোলজি মানে হচ্ছে, টপোলজি মানে কি বুঝছেন তো নাকি? একটা নেটওয়ার্ক লেআউট, মানে ফিজিক্যাল একটা সেট আপ। আপনি একটা পিস, একটা ধরেন 10টা পিসিকে আপনি কিভাবে সংযোগ দিবেন, হুম? সেটাকে কোন মডেলে দিবেন, এই মডেলটাই হচ্ছে কি টপোলজি, তাই না? একাধিক ডিভাইস কিভাবে লিঙ্ক আপ করবেন, কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড হবে, এই ধরনের কাঠামোটাই হচ্ছে কি টপোলজি। টপোলজি মূলত দুই প্রকার, লজিক্যাল, ফিজিক্যাল। ফিজিক্যাল টপোলজি বিভিন্ন প্রকার হয়ে থাকে, কি কি সেটার ভিতর হচ্ছে আমরা বলবো যে বাস টপোলজি কি সেটা দেখি আগে। বাস টপোলজি ধরেন এটা একটা কেবল কান আছে, হ্যাঁ? এটার সাথে আপনি এভাবে কিছু পিসি কানেক্ট দিলেন, এরকম ভাবে। অর্থাৎ এটা একটা লাইন, মেইন লাইন। এটা এইখান থেকে ধরেন আইএসপি থেকে আপনি লাইন নিয়ে এইখানে একটা কেবল দিয়ে প্রত্যেক কেবলের সাথে পিসি গুলা কানেক্ট করেন, এক্সাম্পল। এখন ধরেন কোনো কারণে এইখানে একটু সমস্যা হয়ে গেল, তাহলে টোটাল যোগাযোগটা কি বিচ্ছিন্ন হয়ে যাবে না? অর্থাৎ এটা আপনার আরো একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে ওই যে বিভিন্ন অজু, মসজিদে অজুখানা থাকে, বা আপনারা দেখছেন যে একটা পাইপের ভিতরে একাধিক কল লাগানো থাকে, এরকম ট্যাপ, তাই না? তো এখন ধরেন পাইপের একটা কোথাও কোনো জায়গায় প্রবলেম হলো, এখানে ভেঙে গেল, তাহলে কি বাকিগুলার পানি পাবেন? কোনোটাতেই পাবেন না, সবগুলোই কি ডিসকানেক্ট হয়ে যাবে। বাসটা হলো যেটা এরকম আর কি। তো এটার অসুবিধা আছে, যে কোনো একটা জায়গায় প্রবলেম হলে টোটাল নেটওয়ার্কটা কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। এরপরে আসেন রিং টপোলজি। রিং টপোলজি মানে কি? রিং, আমরা বলতে রিং বলতে কি এরকম বুঝি, তাই না? অর্থাৎ এইভাবে মাঝে মাঝে এরকম যদি ডিভাইস থাকে, রিং এর মতো যুক্ত থাকে, তাহলে এটা কি রিং টপোলজি। এটার ক্ষেত্রে প্রবলেম আছে, কোথাও একটু প্রবলেম হলে টোটাল নেটওয়ার্কটা, অর্থাৎ দেখেন এই পিসির সাথে যোগাযোগ করতে গেলে তখন এদিক থেকে ঘুরে এসে এইভাবে যোগাযোগ করতে হবে, তাই না? বা এখান থেকে যদি মেইন লাইন আসে, এইখানে কাটা পড়ে, তাহলে আপনার কি হয়ে যাবে, এই টোটাল নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই জন্য রিং টপোলজিটা আমরা সচরাচর ব্যবহার করি না, এটা এক প্রকার রিং এর মতো দেখতে। তারপর আসেন স্টার টপোলজি। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, সেই ডিভাইসের সাথে কি থাকবে, একাধিক নোড সংযুক্ত থাকবে। ধরেন এইভাবে যুক্ত আছে, এখানে একটা পিসি, এখানে একটা পিসি, এখানে একটা, এখানে একটা, এগুলো স্টার টপোলজি। অর্থাৎ এখানে একটা হাব বা সুইচ থাকবে, এর মাধ্যমে প্রত্যেকটা কানেক্ট। ধরেন কোনো কারণে এই পিসিটা নষ্ট হয়ে গেল, তার মানে বাকিদের কমিউনিকেশন ঠিক থাকবে। এটা নষ্ট হয়ে গেল, বাকিদের কমিউনিকেশন ঠিক থাকবে। এই জন্য আমাদের অফিস আদালতে যেখানে আমরা নেটওয়ার্ক ডিজাইন করে দেবেন স্টার টপোলজি, কি করি আমরা, মেইন একটা সুইচ, একটা লাইন থেকে একটা সুইচের ভিতরে আমরা কি কানেকশনটা নিয়ে আসি, দেন এইখান থেকে আমরা কি করে নিই, ডিস্ট্রিবিউশন করে নিই না প্রত্যেকটা পিসিতে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কোনো কারণে এই পোর্টের সমস্যা হলে এইটাই শুধু ডিসকানেক্ট থাকবে, বাকিগুলো চলবে। স্টার টপোলজি এভাবে ডিজাইন করে থাকে। আর এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এরপরে আসেন ট্রি টপোলজি। ট্রি মানে গাছের মতো, আমরা ট্রি বলতে যেটা বুঝি আর কি। ধরেন এখানে একটা ডিভাইস থাকবে, এর সাথে আবার এইগুলা ডিভাইস যুক্ত থাকবে, আবার এটার সাথে কি আলাদা আলাদা ভাবে যুক্ত থাকবে। এটা ট্রি টপোলজি, যেটা আপনারা জানেন। এরপর ম্যাশ টপোলজি। এটা একটু বোঝার জিনিস, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড। ম্যাশ টপোলজি যেমন এটার সাথে এটা, এটাও কানেক্টেড, এই তিনটা ডিভাইস কানেক্টেড, আবার এই ডিভাইসের সাথে এটা এবং এটা দুইটাই, তিনটাই কানেক্টেড, এই ডিভাইসের সাথে আবার প্রত্যেকে। অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, সেটাই হচ্ছে কি ম্যাশ টপোলজি। অর্থাৎ এটার ক্ষেত্রে একটা সুবিধা আছে, যেমন কোনো কারণে এটা যদি সমস্যা হয়, সবার কমিউনিকেশন ঠিক থাকবে।
কোনো কারণে এটাতে প্রবলেম হলো, বাকিদের কমিউনিকেশন ঠিক থাকে। এরপর আসেন হাইব্রিড টপোলজি, অর্থাৎ সবগুলা টপোলজিকে একসাথে করে যদি আপনি কোনো টপোলজি ডিজাইন করেন, সেটাই হচ্ছে কি হাইব্রিড টপোলজি। তো মোটামুটি বুঝতে পারছেন, এরকম এক দুই লাইন লিখলেই হবে। এখানে সুন্দর করে লেখা আছে যে প্রথমে ম্যাশ টপোলজি দেওয়া হয়েছে, কারণ এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটাই সবসময় আছে যে প্রত্যেক ডিভাইস ডেডিকেটেড কি কানেক্ট থাকবে, ওয়ান টু ওয়ান, মানে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে। তারপর এটা সুবিধা অসুবিধা যে বললাম দেখবেন, এগুলো আসলে অনেক ছোট কাল থেকে পড়ে আসতেছেন আপনার ইন্টারমিডিয়েট লেভেল থেকে, বোঝার তেমন কিছু নেই। তো এগুলো এক পলক দেখবেন সবাই। স্টার টপোলজি এবং রিং টপোলজির পার্থক্য, ওই যে একটা জায়গায় দেখছিলেন যে তিনটার ভিতরে পার্থক্য আছে, স্টার, রিং এবং বাস। যেন আপনি প্রত্যেকটা সম্পর্কে ছোট ছোট মানে দুই এক লাইন করে আপনার ধারণা থাকতে হবে, তাহলে পার্থক্য তৈরি করতে পারবেন। স্টার টপোলজি বাস টপোলজির পার্থক্য, স্টার টপোলজি ম্যাশ টপোলজির পার্থক্য, এই পার্থক্য গুলো আসে। আপনি দেখেন এই যে দেওয়া আছে, এটা আলোচনা করলাম। আর এখান থেকে এমসিকিউ তে তেমন কোশ্চেন আসে না আসলে, যে ম্যাশ টপোলজির এটা আসে বলে যে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে এরকম নিচু টপোলজি কোনটা, বা বলা যেতে পারে যে ম্যাশ টপোলজির নিচে সুবিধা বা স্টার টপোলজির সুবিধা কোনটা, অফিস আদালতে আমরা কোন টপোলজি সচরাচর ব্যবহার করে থাকি, স্টার টপোলজি। তো এমসিকিউ সেরকম আসে না আর কি। আচ্ছা, টপোলজি গেল। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সুইচিং। সুইচিং এর ভিতরে আমরা সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং, এর ভিতরে সার্কিট সুইচিংটা আমরা আলোচনা করবো আর কি। আর এটা মূলত পার্থক্যটাই আসে। টপোলজি নিয়ে কেন কোনো কোশ্চেন আছে, টপোলজি থেকে কিন্তু একটা কোশ্চেন যেখানেই আপনি দেন না কেন পাবেন, সেটা আপনি যে কোনো পরীক্ষায় দেখবেন এই ধরনের প্রশ্ন কি এটা আসে আর টপোলজি থেকে ছোটখাটো কোশ্চেন দেখা যায়। যে পিএসসি তে আমি ওইখানে দেখাইছি অনেকগুলো ব্যাংকের, এখানে দেখেন আছে যে বিপিএসসি এর অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর 2022 সালে আসছে, ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি, এটা বিবিএডি আইটি 2020। বাংলাদেশ ব্যাংক আইটির একটা পরীক্ষা হয়েছিল, আইটির তখন ওই ধরনের একটা পোস্ট ছিল আর কি। তো এগুলাতে আসছে আর কি 2019 সালে, এগুলা ইম্পর্টেন্ট আছে। এখন আসেন সুইচিং। সুইচিং এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আমরা এখানে কি আলোচনা করব দেখি। মাল্টিপ্লেক্সিং আছে না, সুইচিং ব্যাক ক্লক দেখি এখান থেকে শুধুমাত্র আসে যে ওই সার্কিট সুইচিং এবং প্যাকেট সুইচিং এর পার্থক্য পরীক্ষাতে দেখে, এছাড়া তেমন কিছু আসে না। আর এটা আপনার একটা কোশ্চেন কিরকম আসছে দেখি আমরা এখানে। এখানে আসছে ডিস্টিংগুইশ বিটুইন ডিভিশন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং এর একটা পার্থক্য আসছিল কোন একটা পরীক্ষায়, একটু আমরা দেখি। বুঝতেছেন তো নাকি? সহজ টপিক তো, এই জন্য অনেকে ঝিমাই যাচ্ছেন। একজন বলেন একটু শুনি। আপনারা কি সবাই অ্যাপ্লাই করে ফেলছেন এই যে পোস্ট গুলা সার্কুলার হয়েছে? হুম। না ভাই। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে না করতে গিয়ে? কেউ কি প্রবলেম ফেস করছেন? এখনো করি নাই ভাইয়া। তা দেখেন, ডিসকাস সার্কিট সুইচিং এন্ড প্যাকেট সুইচিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগ্রাম। কত সালে আসছে? 2024 সালের বিসিএস পরীক্ষায় আসছে। বিসিএস এর টেকনিক্যাল রিটেন কিন্তু অনেক মানে হাই লেভেলের কোশ্চেন, যেটা বলে আর কি, অনেক মানে জটিল যে কোশ্চেন বলেন তার ভিতরে একটা। তো সেখানেও আসছে দেখা গেছে, তাই না? তার মানে জিনিসটাকে ছোট করে দেখা যাবে না। তো সুইচিং, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং এর পার্থক্যটা দেখবেন, আর হচ্ছে সুইচিং এর একটু সংজ্ঞা দেখতে হবে, আর সার্কিট সুইচিং প্যাকেট সুইচিং এটা একটু জানতে হবে। তারপরে দেখেন হোয়াই প্যাকেট সুইচিং সুইটেবল ফর ডিজিটাল ট্রান্সমিশন, কেন উপযুক্ত আর কি ডিজিটাল ট্রান্সমিশন। আরেকটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ সার্কিট সুইচ এন্ড প্যাকেট সুইচ, হুইচ সুইচ ইজ বেটার এন্ড হোয়াই, মানে কোনটা বেটার এবং কেন বেটার সেটা আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? তো তাহলে যে দেখবেন এই পার্থক্য আছে, ডেডিকেটেড পাথ থাকবে, কোনো এই প্যাকেট ডেডিকেটেড পাথ থাকবে না।
তারপরে অনেকগুলো পার্থক্য আছে, এখান থেকে 4টা 5টা পার্থক্য মনে রাখবেন। আর সুবিধা অসুবিধা আছে। পার্থক্যটা যদি ভালোভাবে পড়েন এক্ষেত্রে আপনি সবই লিখতে পারবেন, হ্যাঁ, যদি সংজ্ঞা ভাষায় লিখতে পারবেন, আবার যদি শর্ট নোট আকারে লিখতে পারে সেটাও পারবেন। ইন সার্কিট সুইচিং নেটওয়ার্ক ডেভেলপ ডেডিকেটেড চ্যানেল, ওই যে আমরা বললাম যে পার্থক্য যদি পড়েন তাহলে এখানে কি দেখাচ্ছে দেখেন, ডেডিকেটেড পাথ কার ক্ষেত্রে থাকবে, সার্কিট সুইচিং এর ক্ষেত্রে। আর প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে কি থাকবে না, কোনো ডেডিকেটেড পাথ থাকবে না। তার মানে সংজ্ঞা একসাথে দুইটাই লেখা যায় যে ইন সার্কিট সুইচিং নেটওয়ার্ক ডেভেলপ ডেডিকেটেড চ্যানেল, মানে ডেডিকেটেড চ্যানেল থাকবে ফর ট্রান্সমিশনের ক্ষেত্রে। দিস ট্রেডিশনাল টাইপ অফ ট্রান্সমিশন মেথোডোলজি হ্যাজ রিমাইন ইজ ইউজ while other newer method continue to evolve, মানে এটা আগে যে টেকনোলজিটা ছিল সেই ক্ষেত্রে এখন কি বর্তমানে এখন কোনটা আমরা বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, এগুলা কিন্তু ওই যে আপনার যা পড়তেছি সবকিছুই কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন কমিউনিকেশন তো আমরা ফিজিক্যালি আসলে দেখতে পাই না, যে ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফার হচ্ছে। এগুলাকে যখন আমরা লেয়ার গুলা পড়বো ওই যে ওএসআই রেফারেন্স মডেলের, তখন আমরা একটু কিছুটা ধারণা হবে যে আসলে কিভাবে ডেটা কমিউনিকেশন গুলা এক জায়গায় থেকে আরেক আরেক জায়গায় ট্রান্সফার হয়। আর ওই ট্রান্সমিশন প্রসেসের ভিতরে এটা এক ধরনের পদ্ধতি, মানে একটা সার্কিট সুইচ, মানে সুইচিং আর একটা কি প্যাকেট সুইচিং। একটার ক্ষেত্রে ডেডিকেটেড পাথ থাকবে আর একটার ক্ষেত্রে কি ডেডিকেটেড পাথ থাকবে না। আর এই সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আপনার এটার একটা ফিক্সড ব্যান্ডউইথ থাকে। হুম? এটার ফিক্সড ব্যান্ডউইথ বলেন আপনাকে যে ধর 10 Mbps বলে দিল। আর এই প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে এইটার ট্রান্সমিশনের ক্ষেত্রে আপনি এটার ব্যান্ডউইথটাকে ডাইনামিক করে দিতে পারবেন, অর্থাৎ আপনি ইচ্ছে মতো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ধরেন এখন আপনি চাচ্ছেন 10 Mbps স্পিড দিবেন, সেটা দিতে পারবেন। আবার ধরেন যে না আমার আরো বেশি দরকার, 100 Mbps দরকার, সেটাই করতে পারবেন। এরকম আর তো ফিক্সড ব্যান্ডউইথ থাকে কি সার্কিট সুইচিং এর, আর প্যাকেট সুইচিং এর ফিক্সড ব্যান্ডউইথ থাকে না। এই যেমন এখানে বলা আছে ভেরিয়েবল লেন্থ ফর কি প্যাকেট। আর প্যাকেট আকারে কি হবে, ডাটাগুলা ট্রান্সমিশন হবে। তার ক্ষেত্রে প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে বোঝাই যাচ্ছে প্যাকেট আকারে হবে। আর সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি, এখানে কোনো কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এখানে কোনো প্যাকেট না, ওই যে সিরিয়াল প্রসেসের মতো আর সিরিয়াল ট্রান্সমিশন কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তাহলে সুবিধা কোনটা, প্যাকেট সুইচিং। কারণ প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে আপনি ডাটাগুলোকে প্যাকেট প্যাকেট আকার মানেই কি, এটা একাধিক বিটকে একসাথে করে আপনি কম্বাইন করে এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারবেন প্যাকেট বাই প্যাকেট আকারে। তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই সুবিধা হচ্ছে কি প্যাকেট সুইচিং। আর সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আপনার বলতে পারেন যে কি, এই যে এখানে পার্থক্য দেখেন যে ওভারলোড মে ব্লক কল সেট আপ, ওভারলোড ইনক্রিজ প্যাকেট ডিলে। তো এইটার ক্ষেত্রে আপনি যখন এক স্থান থেকে আরেক স্থানে ডেটাটা ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে আপনার স্পিড, মানে এটার ক্ষেত্রে সময়টা বেশি লাগবে, আর এটার ক্ষেত্রে কি হবে সময়টা কম লাগবে। কারণ হচ্ছে এখানে কন্টিনিউয়াস প্রসেস আপনি একটার পর একটা দিচ্ছেন, কিন্তু আপনি এখানে যখন এখানে 10টা বিট ধরেন পর্যায়ক্রমে ট্রান্সফার হবে, আর এখানে একসাথে আপনি এট এ টাইমে 16টা বা 8টা এক ব্লক আকারে আপনি কি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো এগুলো হচ্ছে ডাটা ট্রান্সমিশনের একটা পদ্ধতি বা প্রসেস, সার্কিট সুইচিং একটা প্যাকেট। এখন আসেন ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং কি একজন বলেন তো একটু দেখি। এটাও কি ট্রান্সমিশনের একটা পদ্ধতি, তাই না? আমরা যা করতেছি সবকিছুই কি সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠানোর একটা প্রসেস বা পদ্ধতি। তো মাল্টিপ্লেক্সিং কি বলেন, এই কথা থেকে কিছু একটা বোঝা যাচ্ছে না। মাল্টিপ্লেক্সিং অর্থাৎ কি, যে পদ্ধতিতে একাধিক সিগন্যাল কি হবে, একাধিক সিগন্যালকে একটি মাত্র কি ট্রান্সমিশন চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, সেটাই হচ্ছে কি মাল্টিপ্লেক্সিং, তাই তো? ঠিক না? অর্থাৎ দেখেন এখানে একাধিক কি সিগন্যাল আছে, একটা মাত্র ট্রান্সমিশন মিডিয়া আছে, তার মাধ্যমে আমরা কি করতেছি, সেন্ডার থেকে রিসিভার ডাটা পাঠাচ্ছি। অর্থাৎ মাল্টিপ্লেক্সিং হয়ে এখানে ডেটাটা মাল্টিপ্লেক্স হলো, হওয়ার পরে আবার এখানে কি চ্যানেলের মধ্য দিয়ে এসে এখানে আবার কি হবে ডিমাল্টিপ্লেক্স। অর্থাৎ সেটা আপনি ধরেন পাঠিয়েছেন এরকম ডাটা অনেকগুলো সিগন্যাল, সেই সিগন্যালটা তো এখানে একটা
সিস্টেমে এই চ্যানেলের মাধ্যমে এখানে আসছে, তাই না? এখানে আবার আপনি পুরোপুরি সম্পূর্ণ অরিজিনাল ডাটাটা পেতে গেলে ডিমাল্টিপ্লেক্স করা লাগবে আর কি। তো মাল্টিপ্লেক্সিং দুই প্রকার হয়, একটা হলো অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে কি ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। তো আমরা মূলত ডিজিটাল মাল্টিপ্লেক্সিং নিয়ে আলোচনা করব। আর ডিজিটাল মাল্টিপ্লেক্সিং বলতে এটা হচ্ছে মূলত প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ আর একটা কি অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। আর এই যে অ্যানালগ ডিজিটাল এই দুইটাকেই আবার আমরা কি করতে পারি, চারটা টেকনিকে ভাগ করতে পারি। তাহলে মাল্টিপ্লেক্সিং কি, মাল্টিপ্লেক্সিং মূলত কত প্রকার, দুই প্রকার, এবং ওই দুই প্রকারকে আবার আমরা চারটা টেকনিকে ভাগ করতে পারি। টেকনিক বলতে কি, প্রথমত হচ্ছে এফডিএম, মিনিং বলতেছি পরে। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ডাব্লিউডিএম, না ডাব্লিউডিএম। তিন নাম্বার বলতে পারি কি আমরা টিডিএম। এই তিনটার সাথে আমরা পরিচিত। আরেকটা আছে, যদিও এটা অতটা শোনা যায় না বা কাজেও লাগে না, আরেকটা বলা হয় হচ্ছে সিডিএম, কোড ডিভিশন মাল্টিপ্লেক্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। পরেরটি কি ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টি মানে কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর সি মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ মাল্টিপ্লেক্সিং মূলত হচ্ছে দুই প্রকার, ওই দুই প্রকারকে আবার চারটা টেকনিকে আমরা ভাগ করি। সেই চারটা টেকনিক কি, একটা হচ্ছে এফডিএম এ, ডাব্লিউডিএম এ, টিডিএম এ। আর আপনি যদি এই চারটাকে আবার তিনটা, অনেকেই বলে আপনি যদি তিনটাও লিখেন পরীক্ষায় যে তিনটা টেকনিকে ভাগ করে, তাহলে ভুল হবে না। হ্যাঁ, এই কোড ডিভিশনটাকে আসলে ওইভাবে আমাদের যে যে বইটা আমরা ফলো করি, ফরজেনের যে বইটা আমরা ডাটা কমিউনিকেশনের বইটা ফলো করি, সেই বইতে তিনটাই লেখা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন, ওয়েভ ডিভিশন, আর একটা কি টাইম ডিভিশন। তিনটাই লিখবেন। আর যদি কোথাও আপনি দেখেন সরাসরি বলছে যে এটা ক্লাসিফিকেশন বর্ণনা করতে, আপনি চারটা লিখে সুন্দর করে লিখে আসলে সমস্যা নেই। তো দুইটাই কারেক্ট, যদি তিনটা দেন তিনটাও কারেক্ট, চারটা দিলে চারটাই correct। তো এখন আসেন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি, এই কথা থেকে বোঝা যাচ্ছে, অর্থাৎ এই ডিভাইস মূলত যখন আপনি আসবে এফডিএম এ কি মানে ব্যাখ্যা করবেন বা পার্থক্য লিখেন, প্রথমে এটা অ্যাব্রিভিয়েশনটা লিখবেন যে এফডিএম এর মিনিং কি, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সংক্ষেপে একে কি বলা হয়, এফডিএম এ বলা হয়। আর এফডিএম এ হলো কি সিগন্যাল মাল্টিপ্লেক্সিং এর একটা টেকনিক, তাই না? এই তিনটাই তো এক একটা টেকনিক, তাই না? সিগন্যাল মাল্টিপ্লেক্সিং এর একটা টেকনিক হচ্ছে কি এফডিএম এ। তাহলে দুইটা পয়েন্ট হয়ে গেল, একটা মিনিং বললেন, আর এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর একটা টেকনিক। আর এফডিএম এর ক্ষেত্রে সেন্ডিং ডিভাইসে বিভিন্ন ধরনের কি থাকবে আপনার, কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে। সেই ফ্রিকোয়েন্সি মাধ্যমে মডুলেট করে কি করে সিগন্যালকে জেনারেট করা হয়। অর্থাৎ কেরিয়ার ফ্রিকোয়েন্সির উপর বেস করে যে সিগন্যাল ট্রান্সফার হয়, যে সিগন্যাল কেরিয়ার ফ্রিকোয়েন্সিটাকে যে মডুলেট করে সিগন্যালকে জেনারেট করে, সেটাই হচ্ছে কি এফডিএম। ফ্রিকোয়েন্সি কি, আচ্ছা আমরা চিত্র দেখলে বোঝা যাবে। এই যে এফডিএম এ দেখেন, এটা চ্যানেল বললো। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কি সেটা তো আমরা পড়ে আসছি, তাই না? এখানে দেখেন লেখা আছে, দা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ অ্যানালগ টেকনিক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড when the bandwidth of the link a greater than combined bandwidth of signal। আচ্ছা, এখানে শর্ট করে লেখা আছে, আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি প্রথমে লিখবেন এফডিএম এর মিনিং কি, তারপরে বলবেন কি এটা মাল্টিপ্লেক্সিং এর একটা টেকনিক, তারপরে বলবেন যে এই এফডিএম এর ক্ষেত্রে যে প্রত্যেক সেন্ডিং ডিভাইস, অর্থাৎ এটাকে বলা হয় কি সেন্ডার বা সেন্ডিং ডিভাইস। এই সেন্ডিং ডিভাইস বিভিন্ন ধরনের যে ফ্রিকোয়েন্সি আছে, কেরিয়ার ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কি করে, এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে মডুলেট করে সিগন্যালকে কি করা হয়, সেন্ডার থেকে রিসিভারে পাঠায়। সেটাই হচ্ছে কি এফডিএম। আর আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এফডিএম এর ক্ষেত্রে আপনার পার্থক্য যদি দেখেন তিনটা, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। আমি বলি, আছে হ্যাঁ, তাহলে বললে সুবিধা হবে। যেমন এটা কোন মাল্টিপ্লেক্সিং, এই এফডিএম এটা আমরা কোন ইয়ের ক্ষেত্রে ব্যবহার করি বলেন তো? এই সংজ্ঞায় পড়ে আসলাম অ্যানালগ টেকনিক, তাই না? আর মডুলেশনের প্রয়োজন হয় কি এইটা ইয়ের ক্ষেত্রে, এফডিএম এর ক্ষেত্রে মডুলেশনের প্রয়োজন হয় বলেন? হ্যাঁ হয়, কারণ হচ্ছে ওই যে আমি সংজ্ঞায় বললাম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে মডুলেট করে কি করে সিগন্যালকে জেনারেট করে। তার মানে কি মডুলেশনের প্রয়োজন হয়। আর এটার ক্ষেত্রে কি প্যাকেট সুইচিং প্রয়োজন হবে না সার্কিট সুইচিং এর প্রয়োজন হবে বলেন তো?
সুইচিং এর কোন টেকনিক ব্যবহার করবো এখানে? অবশ্যই সার্কিট সুইচিং, তাই না? সার্কিট সুইচিং জি প্রয়োজন ভাইয়া। হবে, হ্যাঁ। কারণ সার্কিট সুইচিং এর সংজ্ঞায় কি পড়ে আসছে। আর এটার ক্ষেত্রে কি ডিমোডুলেশন করার প্রয়োজন হয় সিগন্যালটাকে, এই এফডিএম এর ক্ষেত্রে? হ্যাঁ ভাইয়া, হবে তো, রিমোটের দরকার হ্যাঁ, হবে। অর্থাৎ ওই যে যে আমি মডুলেট করে ডেটাটাকে যখন পাঠাচ্ছি সেন্ডার থেকে রিসিভারে, তখন সে ডেটাটাকে বোঝার জন্য অবশ্যই মডুলেট ব্যবহার করতে হবে। তার মানে কয়েকটা পয়েন্ট হয়ে গেল, এভাবে পয়েন্ট আকারেও লিখতে পারেন। আবার পার্থক্য আসলে তখন পয়েন্ট আকারে পড়লে আপনার জন্য সুবিধা হবে, কারণ পার্থক্য আসলে আপনি সুন্দরভাবে লিখতে পারেন। এখন তারপরে আসেন ডাব্লিউডিএমএ। এখানে বোঝাই যাচ্ছে ঠিক ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তাই না? ডাব্লিউডিএমএ মানে ওয়েভ লেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্স। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ওয়েভ লেন্থ নিয়ে কাজ করবে, মানে ওয়েভ। তাহলে আমরা বলতে পারি কি যে ডাব্লিউডিএম এর মিনিং হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা আপনার অপটিক্যাল ফাইবারের যে কমিউনিকেশন হয়, হুম, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এটা এখানে লেখা আছে, ইউজিং ফাইবার অপটিক কেবল ফর ওয়ান সিগন্যাল লাইন ওয়াচ দ্য অ্যাভেলেবল ব্যান্ডউইথ মাল্টিপ্লেক্সিং অ্যালাউ আস টু কম্বাইন সেভারাল লাইনস ইনটু ওয়ান। তো এটার ক্ষেত্রে যদি আপনি এভাবে বলেন যে অপটিক্যাল ফাইবার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কি ডাব্লিউডিএম এ এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় বা এই টেকনিকটা ব্যবহার করা হয়। আর এখানে লেজার লাইটের মাধ্যমে কি হবে, যেহেতু অপটিক্যাল ফাইবার এখানে ব্যবহার হচ্ছে, তাহলে কি অবশ্যই লাইট সিস্টেম হবে। লেজার লাইটের বিভিন্ন যে ওয়েভ লেন্থ আছে সেগুলাকে কি করবে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সিগন্যালকে মাল্টিপ্লেক্স করে সেন্ডার থেকে রিসিভারে পাঠাবে। আর এগুলো আসলে চিত্র দেওয়ার দরকার নেই পরীক্ষায়, জাস্ট বোঝার সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে আর কি। ফিগার দিয়ে এভাবে আসলে বোঝানো যাবে না পরীক্ষার হলে, তো আপনি এভাবে সিগন্যাল গুলো এভাবে ড্র করা অনেক ঝামেলা হবে। তারপরে যদি পারেন দিয়ে দিবেন। তাহলে ওয়েভলেন্থ ডিভিশন আমরা বলতে পারি এটা হলো সিগন্যাল মাল্টিপ্লেক্সিং এর একটা টেকনিক। অপটিক্যাল ফাইবার টেলিকমিউনিকেশনের কি করা হয়, ডাব্লিউডিএম অর্থাৎ ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর একটা প্রযুক্তি। অর্থাৎ এই যে যে অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশন হয় সেটার একটা টেকনিক হচ্ছে কি ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্স। অনেকগুলো অপটিক্যাল ফাইবারের সিগন্যালকে মাল্টিপ্লেক্স করে সে কি করবে, একটা সিগন্যাল একটা চ্যানেলের মাধ্যমে সেন্ডারের কাছে পাঠাবে। দেন এইখানে কি হবে, আবার আপনার একটা ডিভাইস এখানে থাকবে, দুই পাশে দুইটা থাকবে, দেন ওটাকে আবার সিগন্যালটাকে কনভার্ট করে আপনাকে বোঝাবে সেটা। আর মোট কথা হচ্ছে এটা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপর টাইম ডিভিশন মানে কি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে কি টাইম অর্থাৎ সময়ের এখানে একটা আছে না, যে একটা সিগন্যাল যখন সেন্টার থেকে রিসিভারে পাঠাবেন তখন সেটাকে কি করবে, মানে কত সময়ের ভিতরে সেটা যাবে, প্রত্যেকটা সিগন্যালকে ভাগ করে নিবে যে এটা এই সময়ের ভিতরে যাবে, এটা এই সময়ের অর্থাৎ সময়কে ভাগ করে যে সিগন্যাল সেন্ডার থেকে রিসিভারে পাঠানো হয় সেটাই হচ্ছে কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তাহলে এভাবে বলতে পারেন যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং পদ্ধতি হচ্ছে যে টাইমকে ডিভিশন করে অর্থাৎ সময়কে ভাগ করে সিগন্যাল ট্রান্সমিট করা হয়। সময়কে ভাগ করে প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন এই কথা থেকে আপনি সংজ্ঞা লিখতে পারবেন, টাইম ওইখানে ওয়েভ আর উপরটা কি ফ্রিকোয়েন্সি, তাই না? আর এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আপনার সিনক্রোনাইজড যে সিস্টেমটা আছে সে টাইম ব্যবহার করা হয়, মানে সিনক্রোনাইজেশনের যে পদ্ধতিটা সে টাইমের উপর বেস করে সেটা কি হবে, ট্রান্সমিট হবে। মোট কথা হচ্ছে টাইমকে ভাগ করে টাইমের অর্থাৎ টাইম সময়কে ভাগ করে সিগন্যাল ট্রান্সমিট করে, সেটাই হচ্ছে কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। মোট কথা হচ্ছে আপনি এই টার্ম গুলো শুধু মনে রাখবেন, টাইম, ওয়েভ আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই তিনটা টার্ম যদি মনে রাখেন তাহলে লিখতে পারবেন। তাহলে এখন যদি আপনাকে বলা হয় যে এফডিএম এ টিডিএম এর একটা পার্থক্য বলেন তো, তাহলে কি হবে? এফডিএম এ আর টিডিএম এর একটা পার্থক্য, যেমন আমরা বলতে পারি কি বলেন তো, কোনটার ক্ষেত্রে এফডিএম এ এটা কি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তাই না? তার মানে এটার ক্ষেত্রে বলছিলাম কি মডুলেশনের প্রয়োজন হয়, আর টিডিএম এ কি মডুলেশনের প্রয়োজন হয় না, ওইখানে না, দরকার হয় না ভাই। হয় না। তার মানে এটা একটা পার্থক্য হয়ে গেল। টিডিএম এ টাইমকে কি করে স্লাইস করে আপনার ফ্রিকোয়েন্সিটা ট্রান্সফার হয়। আর আরেকটা কি সংজ্ঞা বলতে পারেন, এটা কি অ্যানালগ বলছিলাম, তাই না? মনে জি। আছে কি?
আর অ্যানালগ। জি ভাইয়া, তাহলে অ্যানালগ। টিডিএমটা কোথায় হবে? ডিজিটাল হবে। দুইটাই হয়, টিডিএম ডিজিটাল অ্যানালগ দুইটাতেই, মানে টেকনিকটা হ্যাঁ, মাল্টিপ্লেক্সিং এর অ্যানালগ এবং ডিজিটাল দুই টেকনিকেই টিডিএমটা ব্যবহার করা হয়, কিন্তু এফডিএম এ ডিজিটালে হয় না, শুধুমাত্র কি অ্যানালগে। অ্যানালগ। তারপরে আহ আরেকটা বলেন তাহলে, আরেকটা পার্থক্য বলেন, আমরা যা পড়লাম আরেকটা পার্থক্য তৈরি করেন তো দেখি। টিডিএম এ, ডিমডুলেশন দরকার হয়। হ্যাঁ, আর ওইটার কি হয় না। তাহলে আরেকটা ওটা হয় পার্থক্য না। কিন্তু হয়ে গেল, ওই যে টিডিএম এ টাইম, টাইম নিয়ে একটা পার্থক্য বলেন তো তাহলে কি হবে দুইটার ক্ষেত্রে? টিডিএম এর ক্ষেত্রে কিন্তু টাইমারের অবশ্যই প্রয়োজন আছে, তাই না? যে একটাতে টাইম স্লাইস করা হয় আর এফডিএম এতে ফ্রিকোয়েন্সি সেট করা হয় আর কি, ডিফারেন্ট। হ্যাঁ, তার মানে কি এফডিএম এর ক্ষেত্রে টাইমারের প্রয়োজন হয় না, আর টিডিএম এর ক্ষেত্রে টাইমারের প্রয়োজন হয়। একটু দেখেন। তাহলে পার্থক্য এখান থেকে আমরা পার্থক্য কয়টা বের করে ফেলছি? পাঁচটা, তাই না? তাহলে এটার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটাই হচ্ছে পার্থক্য, মানে টিডিএম এফডিএম এর পার্থক্যটাই আসে, কখনো কখনো তিনটাই আসে, তিনটা ওইভাবে তৈরি করে নেবেন আর কি। এখন আসেন, এখানে আপনাকে বলতে পারে যে মাল্টিপ্লেক্সিং এর ব্যবহার লিখ, তাহলে কি বলবেন, কোথায় ব্যবহার করা হয় বলেন? 2 মার্কস দিয়ে আসতে পারে মাল্টিপ্লেক্সিং এর ব্যবহার। মাল্টিপ্লেক্সিং তো আমরা পড়লাম আসলে জিনিসটা কি, মাল্টিপ্লেক্সিং তো সব জায়গায় ব্যবহার হয়, তাই না? আপনি নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রে বলতে পারেন মাল্টিপ্লেক্সিং ব্যবহার করা হয়, স্যাটেলাইট কমিউনিকেশন, তারপরে বলতে পারেন আপনি ওই যে ফাইবার অপটিক যেহেতু আছে, তাহলে ফাইবার অপটিক কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আপনি হাই স্পিড ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এটা মাল্টিপ্লেক্সিং ব্যবহার করা হয়। তারপরে আপনার বলতে পারেন আর কি, ওই তো হয়ে গেল, চারটা হয়ে গেল, এই চারটা পাঁচটা মনে রাখবেন তাহলেই হবে। তার মানে এখান থেকে কি পড়বো আমরা? প্রথমত মাল্টিপ্লেক্সিং কি, মাল্টিপ্লেক্সিং এর ব্যবহার, তারপরে আপনার মাল্টিপ্লেক্সিং এর ক্লাসিফিকেশন, প্রকারভেদ, এবং মাল্টিপ্লেক্সিং এর টেকনিক। আমরা কি কি টেকনিক বললাম? চারটা টেকনিক, তিনটা টেকনিক করছি আমরা, বলছি যে 3 নাম্বারটা আমাদের দরকার নেই, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং যদি আপনি জানার প্রয়োজন হয়। ওটা কি, যেহেতু আমরা টিডিএম ওটা বলছি, তার এটা কি একটি নেটওয়ার্কিং কৌশল, কোনটা ওই টিডিএমও কি একটা ট্রান্সমিশন পদ্ধতি, যেটা কি করে কোড যেহেতু আছে, তাহলে কি করবে এটা? ওইটার ক্ষেত্রে মানে কোড ডিভিশন, তার মানে কি কোডকে ডিভিশন ডিভাইড করে কি করবে, এটা ট্রান্সমিট করবে। তো এটা একটু দেখে নেবেন আপনারা। আমি যদি বলি তাহলে এভাবে বলবো যে একটা টিডিএম না, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হলো একটা নেটওয়ার্কিং কৌশল, যেখানে কি একটা কমন ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ ব্যবহার করে একাধিক ডেটা সিগন্যালকে কি করে একত্রিত করে ট্রান্সমিট করে। অর্থাৎ ওই যে কোড, মানে কোড মানে কি একাধিক এগুলাকে একত্রিত করে ট্রান্সমিট করে। আর এই কোড ডিভিশন, যেটা কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে আমরা একটা কি করতে পারি, একক কমিউনিকেশন চ্যানেল মানে তৈরি করতে পারি আর কি, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো এটা দেখবেন, এটা অত ইম্পর্টেন্ট না। আমাদের এই তিনটার ভিতরে প্রথমত কি আসবে, প্রকারভেদ, তারপরে হলো এই তিনটার আপনার পার্থক্যটাই বেশি আসে, হ্যাঁ। আর যদি এক্সপ্লেইন করতে বলে 1-2 লাইন করে লিখবেন, আর চিত্র যদি দিতে পারেন দিবেন, আর না হলে দরকার নেই। আর এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই পার্থক্যটা, হ্যাঁ, টিডিএম এফডিএম এ ডাব্লিউডিএম এ, এই পার্থক্যটাই ম্যাক্সিমাম সময় দেখা যায় আসে আর কি বিভিন্ন জায়গায়। তারপরে মাল্টিপ্লেক্সিং, আচ্ছা ডিমাল্টিপ্লেক্সিং তো বললাম যে মাল্টিপ্লেক্স থাকবে, ডিমাল্টিপ্লেক্স। ডিমাল্টিপ্লেক্স কি, ওই মাল্টিপ্লেক্সকৃত যে ডেটাটা সেটাকে আপনার প্রক্রিয়াকরণ শেষে আবার অরিজিনাল ডাটাই ফেরত আনাটাই হচ্ছে কি ডিমাল্টিপ্লেক্সিং, তাই তো নাকি? তাহলে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং কি সেটাও আমরা বুঝলাম এখান থেকে, এটা ইম্পর্টেন্ট মোটামুটি এই টপিক গুলাই। এখন এখান থেকে একটা ম্যাথ আসে, সেটা আপনারা আমাদের বইয়ে দেখবেন আছে, একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এফডিএম টিডিএম থেকে একটা ম্যাথ আসে, একটা ম্যাথে একটা বা এক সময় ব্যাংকে আসছিল, ওটা কিন্তু প্র্যাকটিস করুন, ওটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। ওটা যদি সলিউশন দেখেও করেন তারপরে 2বার করে করবেন, আর যদি না দেখে পারেন প্রশ্নটা,
আমি প্রশ্নটা দিয়ে দিব যাদের কাছে বই নেই এই শীটের সাথে। আর যাদের কাছে বই আছে ওই অধ্যায়ের ভিতরে দেখবেন একটা টিডিএম এ এফডিএম এর এরকম একটা ম্যাথ আছে, ওটা আপনারা সবাই করবেন। আর আরেকটা কাজ হচ্ছে এইখান থেকে আপনি ম্যাশ টপোলজিটা ড্র করবেন, করে ম্যাশ টপোলজির বৈশিষ্ট্য লিখবেন, এটা একটা অ্যাসাইনমেন্টের কাজ, হ্যাঁ। আর মিডিয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন শুধু ক্লাসিফিকেশনের চার্টটা তৈরি করবেন, বুঝতে পারছেন? মিডিয়া গাইডেড, আনগাইডেড, তারপরে গাইডেড কত প্রকার, তারপরে আবার গাইডেড এর প্রত্যেকটা প্রকারভেদ আছে সেটা লিখবেন। আনগাইডেড কত প্রকার, আনগাইডেড কোনো প্রকারভেদ থাকলে সেটা লিখবেন। হুম? লিখে প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা করবেন, একবার প্র্যাকটিস করলে আপনার কাজে লাগবে। তো এই মোটামুটি ছিল আজকের লেকচার। এখন আপনাদের কিছু কোশ্চেন ছিল, সেগুলোর একটু আনসার দিই। সেটা হলো, একজন কোশ্চেন করছিলেন যে অ্যাপ্লাই নিয়ে কিছু কথা বলার জন্য। তো একটু আপনিই বলেন যে কি জানতে চাচ্ছেন অ্যাপ্লাই নিয়ে, 5 মিনিট বলেন। ভাইয়া অ্যাকচুয়ালি অ্যাপ্লাই বলতে আমি টার্গেট রাখছি হচ্ছে শুধু যে প্রোগ্রামার পোস্ট গুলো আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা প্রোগ্রামার, এই দুইটাকে একটু টার্গেট করতেছি, অন্যগুলো নিয়ে ভাবছি না। তো এই দুইটা রিলেটেড কিছু যদি একটু ডিটেলসে বলতেন। হ্যাঁ, প্রথমত আপনি তো অ্যাপ্লাই করছেন। এখন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টের ক্ষেত্রে আপনার, আমি যদি বলি সাবজেক্ট প্রিলি বা রিটেন, যেটাই আপনি বলেন না কেন, প্রোগ্রামিং রিলেটেড যে টপিকস গুলো আছে, যেমন আপনি ধরেন প্রোগ্রামিং তো অবশ্যই এখানে ভালোভাবে পড়তে হবে। এর ভিতরে কি কি আছে? স্ট্রাকচার প্রোগ্রামিং আর ওপি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওপি এর ভিতরে আবার আপনি পাইথন, জাভা সবকিছুই পড়তে হবে, সি প্লাস। তারপরে ডাটাবেস, তারপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, তারপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার ডেটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স, অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি। মানে এইভাবে প্রায়োরিটি বেসিস করতে হবে। অর্থাৎ আপনার এই পোস্টের ক্ষেত্রে আপনাকে ডাটা প্রোগ্রামিং, ডাটাবেস, ডাটা স্ট্রাকচার, নেটওয়ার্কিং, ডাটা কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলা কমন, এই সাবজেক্টগুলো পড়তে হবে, এগুলাকে বেশি বেশি পড়তে হবে। এই জন্যই আপনি যখন রিটেন পরীক্ষা দিবেন, ডাটাবেস, ডাটা কমিউনিকেশন, নেটওয়ার্কিং আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, এগুলা থেকে দুইটা দুইটা করে কোশ্চেন, হ্যাঁ, ম্যাক্সিমাম। কারণ তুলনামূলকভাবে দেখবেন ডাটাবেস, প্রোগ্রামিং আর ডাটা স্ট্রাকচার থেকে আপনার কোশ্চেন আসছে বেশি। যদি 15টা কোশ্চেন থাকে, তার ভিতরে 10টাই পাবেন হচ্ছে এই তিনটা সাবজেক্ট, আর বাকি 5টা পাবেন অন্যান্য সব সাবজেক্ট থেকে একটা একটা। এই জন্য আপনাকে প্রোগ্রামিং রিলেটেড জিনিসগুলোকে একটু জোর দিয়ে পড়তে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আর প্রোগ্রামারের ক্ষেত্রে বিশেষ করে প্রোগ্রামারের যে পোস্ট আছে সেটা সরাসরি রিটেন হবে, ফ্রিলি হবে না মনে হয় আর কি, হ্যাঁ। হয় না, ফিক্সড গ্রেড রেট, হ্যাঁ। আপনাদের যাদের প্রাইভেট ফার্মেরও 3-4 বছরের এক্সপিরিয়েন্স, তারা সবাই অ্যাপ্লাই করবেন। পরে এই পোস্টে দেখবেন ম্যাক্সিমামই কোডিং রিলেটেড প্রবলেম হবে, হ্যাঁ। ডাটা বেজের দিবে, তারপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের দিবে, তারপরে একটা দুইটা কোশ্চেন হয়তো বা অন্যান্য সবকিছু মিলিয়ে 2-3টা থাকবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের ক্ষেত্রে এই 6টা সাবজেক্টকে দেখতে হবে। আর পরীক্ষার যেহেতু আর অনেক সময় আছে, রিলেটেড আমার একটা ক্লাসও আছে, আর মাঝে মাঝে আমি বলবো, সমস্যা নেই। এটুকুই আপাতত সাজেশন আপনার জন্য, আপনি এই সাবজেক্টগুলোকে বেশি জোর দিয়ে পড়েন। তার ভিতরে এখন যে সাবজেক্ট পড়তেছেন এটা কমন, এটা সব জায়গায় লাগবে, হ্যাঁ। তারপর থ্যাংক ইউ ভাই। আর অ্যাসাইনমেন্ট করে আরেকজন দিয়েছেন আশিক। তো বাকিদের অ্যাসাইনমেন্ট গুলো আমি আশা করছি নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা সাবমিট করবেন। তো ঠিক আছে, আর কারো কোনো বিষয়ে কোশ্চেন না থাকলে শেষ করে দেই, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা জি। হচ্ছে ওপি। ওপি এর মধ্যে ভাই অনেক সময় যেটা দেখছি যে এই কোয়েশ্চেন সলভ করতে যে সি প্লাস প্লাস এবং জাভা দুই জায়গা থেকে আর কি কিছু টপিক পাই। তো এই ক্ষেত্রে কি সি প্লাস প্লাস জাভা দুইটাকেই প্রায়োরিটি দিব, নাকি জাস্ট জাভা কভার করলেই হচ্ছে? জাভাটাই করেন, আপনার পরীক্ষাতে ম্যাক্সিমাম বলা থাকে এনি ল্যাঙ্গুয়েজ অথবা দুইটাকে স্ল্যাশ দিয়ে বলা থাকে, হ্যাঁ। যে জাভা অথবা পাইথন এরকম আপনি, বা সি প্লাস প্লাস এরকম বলা থাকে। আপনি যে ল্যাঙ্গুয়েজটা ভালো পারেন সেটাকে ফোকাস, কম জায়গাতেই উল্লেখ থাকে, হ্যাঁ, সব জায়গাতেই মোটামুটি বলা থাকে, মানে এনি ল্যাঙ্গুয়েজ প্লাস অবলিক দিয়ে দিয়ে বলা থাকে। আপনি যেটাতে স্ট্রং আপনার সেটাই আপনি ফোকাস করেন। ওকে ভাই। ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন সবাই, আর পড়তে হবে। সহজ জিনিস মনে হচ্ছে, এরকম সহজ জিনিস মিলেই জটিল হয়, হ্যাঁ। ছোট ছোট জিনিস যখন পরীক্ষায় আসবে তখন পারবেন না, হঠাৎ করে ভুলে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর অ্যাসাইনমেন্ট গুলো সবাই জমা দিয়ে দেন। আল্লাহ হাফেজ।